মানুষের জীবন বড় অদ্ভুত একটা খেলা। এখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা কষ্ট, আর কষ্টের ভিতরেও কেউ কেউ হাসতে শিখেছে। কেউ জন্ম নেয় স্বপ্ন নিয়ে, আর কেউ জন্ম থেকেই স্বপ্ন ভাঙার জন্য। কেউ টাকা থাকলেও শান্তি পায় না, আবার কেউ টাকা ছাড়া পুরো জীবনটাই যুদ্ধ করে কাটিয়ে দেয়। সবচেয়ে অবাক লাগে তখন, যখন মানুষ নিজের মানুষদের কাছে সবচেয়ে বেশি আঘাত পায়। যে হাত ধরে হাঁটার কথা ছিল, সে হাতই কখনো ছেড়ে দিয়ে চলে যায় অচেনা পথে। যে চোখে ভালোবাসা দেখার কথা ছিল, সেই চোখে জমে থাকে অবহেলা আর ঘৃণার ছায়া। আমি দেখেছি এই শহরের রাস্তায় রোজ কত স্বপ্ন ভেঙে পড়ে থাকে। কারো হাসি হারিয়ে যায় ভিড়ের মাঝে, কারো কান্না চাপা পড়ে যায় রাতের নিস্তব্ধতায়। তবুও জীবন থেমে থাকে না, সে তার নিজের নিয়মে এগিয়ে যায়, কারো সুখ কেড়ে নিয়ে, কারো বেদনা বাড়িয়ে। মানুষ ভাবে সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় শুধু অভ্যাস তৈরি করে দেয়, কষ্ট কমায় না। কষ্টগুলো থেকে যায় বুকের এক কোণায়, নীরব হয়, অথচ প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব জানান দিয়ে। আকাশ একটা গাছের নিচে বসে কথাগুলো ভাবছে। জীবনটা তার কাছে সত্যি বড় অদ্ভুত। আসলে মানুষ তার নিজের নিয়মে চলতে পারে না। প্রকৃতি ঠিক করে দেয় কখন কিভাবে চলতে হবে। আকাশের ভাবনার মাঝেই একটা মেয়ে এসে বলে, এই যে রিক্সাওয়ালা, যাবেন নাকি? মেয়েটার কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত দৃঢ়তা আছে, যেন অভ্যস্ত আদেশ দিতে, অভ্যস্ত নিজের কথা জোরে বলার। আকাশ ধীরে ধীরে মাথা তোলে। রোদে চোখ একটু চিকচিক করে উঠে, তার কপালে জমে থাকা ঘাম হাতের পেছন দিয়ে মুছে নেয়। চোখ দুটো একবার তাকালো মেয়েটার দিকে, তারপর আবার নিচু হয়ে গেল, যেন সে ইচ্ছে করেই কাউকে ঠিক মতো দেখে না, অথবা দেখতে চায় না। তিথি দাঁড়িয়ে আছে পরিপাটি পোশাক, কাঁধে ব্যাগ, চোখে হালকা বিরক্তি, কারণ সে একাধিকবার ডাকছে, অথচ এই রিক্সাওয়ালা ছেলেটা যেন নিজের দুনিয়াতেই হারিয়ে গেছে। এই যে, শুনতে পাচ্ছেন না নাকি? যাবেন কিনা বলুন। আকাশ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, রিক্সার হ্যান্ডেলে হাত রাখলো, একটু গলা পরিষ্কার করে নরম স্বরে বলল, জি যাবো ম্যাডাম, কই যাবেন? তিথি একটু ভ্রু কুঁচকে তাকালো, যেন তার ভেতরে কোথাও একটা কৌতূহল জন্মেছে। এই ছেলেটার কথা বলার ভঙ্গিটা অন্যরকম, সাধারণ রিক্সাওয়ালাদের মতো না। তবুও সে কিছু না বলে গন্তব্য জানিয়ে দিল। ঢাকা ইউনিভার্সিটি যাবেন তাড়াতাড়ি। আকাশ মাথা নাড়ালো, আর ধীরে ধীরে রিক্সা ঘুরিয়ে প্যাডেল মারা শুরু করলো। রোডটা যেন একটু বেশি রাস্তার ধোঁয়া উঠছে, চারপাশে মানুষের ভিড়, গাড়ির হর্ন, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। কিন্তু আকাশের মুখে কোনো বিরক্তি নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিথি হালকা গলায় বলল, আপনি ওই গাছের নিচে বসেছিলেন কেন? যাত্রী পাচ্ছেন না নাকি? প্রশ্নটা সাধারণ, কিন্তু আকাশের কানে যেন অন্যরকম শোনালো। সে হালকা একটা হাসি দিল, তারপর সামনে তাকিয়েই উত্তর দিল, পাই ম্যাডাম, যাত্রী তো পাই। আসলে আজ রোদটা একটু বেশি, তাই একটু দম নিচ্ছিলাম। কথাটা খুব সাধারণ, কিন্তু তার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যে এই দম নেওয়া শব্দটার ভেতরে লুকিয়ে আছে অনেক ক্লান্তি, অনেক না বলা গল্প, যা কেউ কখনো জানতে চায় না, আর সে নিজেও কাউকে জানাতে দেয় না। তিথি চুপ হয়ে গেল, জানে না কেন, কিন্তু তার মনে হলো এই ছেলেটা সাধারণ না, তার চোখের গভীরে যেন একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা সহজে ধরা পড়ে না। রিক্সাটা ধীরে ধীরে এগিয়ে চলছে, রোদের তাপে একটু কমলেও বাতাসে এখনো গরমের ছোঁয়া রয়ে গেছে। তিথি চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল আকাশের দিকে। ছেলেটার চালানোর ভঙ্গি, কথা বলার ধরন, সব কিছুতে একটা আলাদা ভাব, যা সাধারণ রিক্সাওয়ালাদের মতো না। আচ্ছা, একটা কথা বলবো। তিথির গলায় কৌতূহল আর একটু দ্বিধাও, যেন সে নিশ্চিত না এই প্রশ্নটা করা ঠিক হবে কিনা। তবুও সে নিজেকে থামাতে পারে না। জি ম্যাডাম, বলেন। আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি রিক্সা চালান। মানে আপনার কথা বলার স্টাইল
আচরণ সব কিছুতে তো মনে হয় আপনি শিক্ষিত অন্যরকম। আকাশ কয়েক সেকেন্ড চুপ রইল। তার প্যাডেল মারা থামলো না, কিন্তু চোখের দৃষ্টিটা একটু বদলে গেল, যেন হঠাৎ করে কেউ তার লুকিয়ে রাখা অতীতের দরজায় নক করেছে। আমি শিক্ষিত, অনেকটা পথ পড়াশোনা করেছি, স্বপ্নও ছিল বড় কিছু হওয়ার, কিন্তু কে জানেন ম্যাডাম। আকাশ হালকা করে হাসল। সেই হাসিটা আনন্দের না, বরং তীব্র কষ্ট ঢেকে রাখার একটা ব্যর্থ চেষ্টা। ভাগ্যটা একটু বেশি খারাপ ছিল, তাই আজ রিক্সার হ্যান্ডেল ধরে জীবন চালাতে হচ্ছে। তিথি চুপ হয়ে গেল। তার চোখে এবার আর আগের মতো কৌতূহল নেই, বরং একটা অদ্ভুত সহানুভূতি। সে বুঝতে পারছে এই ছেলেটার গল্পটা সহজ না, এর পেছনে নিশ্চয়ই অনেক কিছু লুকানো আছে। আপনার বাসা কোথায়? প্রশ্নটা আস্তে করে করল তিথি, যেন সে সাবধানে আকাশের ভেতরের গল্পগুলো স্পর্শ করতে পারে। পাশের বস্তিতে থাকি ম্যাডাম। কথাটা বলার সময় আকাশের গলায় কোনো লজ্জা নেই, কোনো হীনমন্যতা নেই, বরং একটা দৃঢ়তা আছে, যেন সে নিজের ব্যস্ততাকে মেনে নিয়েছে। কিন্তু তবুও কোথাও একটা আগুন জ্বলছে, যা এখনো নিভে যায়নি। তিথি এবার একদম চুপ, তার চোখ পাশে স্থির, কিন্তু মনের ভেতর ঝড় উঠেছে। সে ভাবতেই পারছে না এত শিক্ষিত, এত শান্ত স্বভাবের একটা ছেলে, যার কথা বলার ধরন এত সুন্দর, সে কিনা বস্তিতে থাকে আর রিক্সা চালায়। আর আকাশ, সে শুধু রিক্সা চালিয়ে যাচ্ছে, সামনে তাকিয়ে, যেন তার জীবনের গন্তব্য সে নিজেও জানে না, কিন্তু তবুও থামছে না, কারণ থেমে যাওয়ার অধিকার তার নেই। তার জীবনে শুধু চলতেই হবে, যেভাবেই হোক। ধীরে ধীরে রিক্সাটা এসে থামলো ভার্সিটির বিশাল গেটের সামনে। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়, হাসাহাসি, আড্ডা, একটা প্রাণবন্ত পরিবেশ, যেন এই জায়গাটার প্রতিটা কোণায় স্বপ্ন আর ভবিষ্যতের গল্প লেখা আছে। অথচ সেই গেটের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে আকাশ, যার জীবনের গল্পটা একদম উল্টো। আকাশ হালকা করে ব্রেক চাপলো, রিক্সাটা থামিয়ে একটু পেছনে ফিরে তাকালো। এসে গেছে ম্যাডাম। তিথি ব্যাগটা ঠিক করে নিল, তারপর নামতে নামতে একবার আকাশের দিকে তাকালো, চোখে সেই একই কৌতূহল, যেন সে এখনো এই ছেলেটাকে পুরোপুরি বুঝতে পারছে না। কি হলো? যা দেন ম্যাডাম। তিথি কিছু না বলে ব্যাগ থেকে টাকা বের করে আকাশের হাতে দিল, একটু বেশি দিয়ে দিল, তারপর আর কিছু না বলে ধীরে ধীরে গেটের ভেতর চলে গেল। কিন্তু যাওয়ার সময় একবার পেছনে তাকালো। আকাশ তখন অন্যদিকে তাকিয়ে আছে, যেন সে কাউকে আটকে রাখতে জানে না। তিথি ভেতরে চলে যেতেই চারপাশটা আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ঠিক তখনই আকাশের পকেটের ভেতর ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, গার্ড। আকাশের চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। শান্ত ক্লান্ত ছেলেটা যেন হঠাৎ করেই অন্য কেউ হয়ে উঠল। সে দ্রুত ফোনটা রিসিভ করল। হ্যাঁ বলো। বজ, আজ একজনের হাতে নাতে ধরেছি। ফোনের ওপাশের কণ্ঠে ভয় আর উত্তেজনা মিশে আছে, যেন সে জানে সে কার সাথে কথা বলছে। লোকটা পাবলিক বাসে একটা মেয়ের শরীরে হাত দিয়েছে, মানুষজন ধরেছে, আমরা এখন ধরে রেখেছে। আকাশের মুখ শক্ত হয়ে গেল, চোখে এক ঝলক আগুন জ্বলে উঠল। তার ভেতরের আসল রূপটা যেন এক মুহূর্তেই বেরিয়ে আসতে চায় না। ওকে ভালো করে বেঁধে রাখো, কোথাও যেতে না পারে যাতে। তার গলার স্বর ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর রাগ, যা সহজে কেউ সামলাতে পারবে না। আমি আসছি। কল কেটে দিতেই আকাশ এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল তার ঠোঁটে। এই ছেলেটা যে কিছুক্ষণ আগেও রিক্সা চালিয়ে একজন সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছিল, সেই এখন এমন এক জগতের রাজা, যেখানে ন্যায় নিজের মতো করে প্রতিষ্ঠা করা হয় আর অন্যায়কারীদের শাস্তি দেওয়া হয় নিজের নিয়মে। আকাশ রিক্সার হ্যান্ডেল শক্ত করে ধরল আর মনে মনে বলল, এবার সময় হয়েছে আসল খেলাটা শুরু করার। ভার্সিটি গেটের সামনে থেকে রিক্সাটা ঘুরিয়ে নিল আকাশ। এবার তার প্যাডেল মারার গতি আগের চেয়ে অনেক বেশি। চোখে সেই আগের শান্ত ভাবটা নেই, বরং জমে উঠেছে এক ধরনের আগুন, রাগ, ঘৃণা আর প্রতিশোধের মিশ্রণ। চারপাশের শব্দ, মানুষের ভিড়, কিছুই যেন আর তার কানে ঢুকছে না। তার মাথায় একটু শুধু একটা কথাই ঘুরছে, শাস্তি। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে ঢুকে গেল অন্ধকার গলির ভেতর, যেখানে আলো কম কিন্তু ভয় বেশি, যেখানে সাধারণ মানুষ আসতে চায় না, কারণ এখানে নিয়ম আলাদা।
এখানে বিচার হয় অন্যভাবে। একটা পুরনো ভাঙাচোরা গেটের সামনে এসে থামলো আকাশ। চারপাশে তার লোকজন ছড়িয়ে আছে। সবাই তাকে দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন একজন সাধারণ রিক্সাওয়ালা না, বরং তাদের বস এসে পৌঁছেছে। আসছেন বস? আকাশ কোনো উত্তর দিল না। ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার পায়ের শব্দটা ভারী, প্রতিটা পদক্ষেপে যেন রাগটা আরো বাড়ছে। ভেতরে একটা অন্ধকার রুমে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে একটা লোককে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা। মুখে ভয় স্পষ্ট, শরীর কাঁপছে, যেন সে বুঝে গেছে আজ তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। ভাই ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর হবে না। আকাশ কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তার চোখ স্থির সেই লোকটার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল, একদম সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে আকাশের হাত উঠে গেল, একটা জোরে ঘুষি পড়ে লোকটার মুখে। লোকটা চিৎকার করে উঠল, তোদের মা বোন নেই? হ্যাঁ, রাস্তাদের মতো জানোয়ারদের জন্যই মেয়েরা বের হতে ভয় পায়। আকাশ থামছে না। একের পর এক আঘাত, তার রাগ যেন থামার নামই নিচ্ছে না। চারপাশের লোকজন চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। সাহস কই পাস তোরা? মানুষের শরীরকে খেলনা ভাবিস? লোকটা কাছে কাকুতি মিনতি করছে, কিন্তু আকাশের চোখে কোনো দয়া নেই, বরং প্রতিটা আঘাতে তার রাগ যেন আরো বেড়ে যাচ্ছে। আজকে এমন শিক্ষা দেবো, জীবন আর কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকানোর সাহস পাবে না। আকাশের গলায় ঘৃণা, তার প্রতিটা কথায় আগুন, যেন সে শুধু এই লোকটার উপর না, বরং সমাজের সব অন্যায়ের ওপর নিজের রাগ ছাড়ছে। কিছুক্ষণ পর আকাশ থামলো, তার বুক ওঠানামা করছে, চোখ লাল হয়ে গেছে, কিন্তু তার ভেতরের ঝড়টা এখনো থামেনি। সে পেছনে সরে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, ওকে ছেড়ে দিও না এখনই, যেন নিজের ভুলটা ভালো করে মনে রাখে। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আকাশ, বাইরের দিকে হাঁটতে লাগলো। এই মানুষটা বাইরে থেকে সাধারণ, শান্ত, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ, যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করে না, বরং নিজের নিয়মে বিচার করে নিজের মতো করে শাস্তি দেয়। অন্ধকার সেই ঘর থেকে বের হয়ে এলো আকাশ, মুখে আবার সেই আগের শান্ত ভাবটা ফিরিয়ে আনলো, যেন কিছুই হয়নি, যেন কিছুক্ষণ আগে সেই ভয়ঙ্কর রূপটা তারই ছিল না। ধীরে ধীরে গেট পেরিয়ে আবার নিজের রিকশার কাছে এসে দাঁড়ালো, হাত দিয়ে হ্যান্ডেলটা ছুঁয়ে একবার চোখ বন্ধ করল। তারপর একটা দীর্ঘ শ্বাস নিল। আবার শুরু হলো তার আরেকটা জীবন, সাধারণ মানুষের জীবন, যেখানে সে শুধু একজন রিকশাওয়ালা। সে মানুষের গন্তব্যে পৌঁছে যায়, নিজের গন্তব্যটা ভুলে গিয়ে সারাদিন রোদের মধ্যে, ধুলার মধ্যে, ভিড়ের মধ্যে রিকশা চালিয়ে যাচ্ছে। আকাশ একের পর এক যাত্রী, কেউ ভালো ব্যবহার করে, কেউ খারাপ, কেউ টাকা ঠিক মতো দেয়, কেউ কম দিতে চায়। তবু আকাশ কিছু বলে না, শুধু চুপচাপ নিজের কাজটা করে যায়। মাঝে মাঝে থেমে পানি খায়, আবার প্যান্ডেল মারে। শরীর ক্লান্ত হয়ে যায়, হাত পা ব্যথা করে, কিন্তু তার চোখে কোনো অভিযোগ নেই, যেন সে এই কষ্টের সাথেই অভ্যস্ত হয়ে গেছে। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে আসে। আকাশে সূর্য ডুবে যায়, চারপাশে সন্ধ্যার আলো নেমে আসে। শহরের কোলাহল একটু বদলে যায়, আর তখনই আকাশ রিকশা নিয়ে ঢুকে পড়ে বাজারে। বাজারের ভিড়, দোকানিদের হাঁকডাক, সব মিলিয়ে একটা জীবন্ত পরিবেশ। আকাশ ধীরে ধীরে সবজি, মাছ আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে একটা ব্যাগে ভরে নেয়। টাকাগুলো গুনে গুনে দেয়, কারণ তার প্রতিটা টাকাই কষ্টের। সব শেষ করে আকাশ রিকশা চালিয়ে নিজের ছোট্ট বাসার দিকে রওনা দেয়। অন্ধকার গলি পেরিয়ে সরু রাস্তা দিয়ে, যেখানে আলো কম, কিন্তু মানুষের গল্প অনেক। অবশেষে সে পৌঁছে যায় তার সেই ছোট্ট ঘরের সামনে। দরজাটা আধখোলা, ভেতর থেকে আলো বের হচ্ছে। ভেতরে তার মা আর ছোট বোন বসে আছে দরজার দিকে তাকিয়ে, যেন তারা অপেক্ষা করছিল শুধু এই মানুষটার জন্যই। আকাশ ভেতরে ঢুকতেই বোনের চোখ চকচক করে উঠল। ভাইয়া এসেছো? আকাশের হাতে থাকা বাজারের ব্যাগটা দেখেই বোনটা দৌড়ে এসে তার হাত থেকে ব্যাগটা ধরে ফেলল, মুখে খুশির ঝলক, যেন এই ছোট্ট ব্যাগটাই তার জন্য সবচেয়ে বড় আনন্দ। কি কি এনেছো ভাইয়া? আকাশ হালকা করে হাসলো, তার চোখে এবার ক্লান্তির মাঝেও একটা শান্তি, কারণ এই ছোট্ট ঘরটাই তার আসল পৃথিবী। ঘরের ভেতরটায় হালকা বাতাস ঢুকছে, ছোট্ট টেবিলের ওপর রাখা লাইটটা ঝিলমিল করে জ্বলছে, তবু এই ছোট্ট ঘরটাতেই আছে এক অদ্ভুত শান্তি।
বাইরের দুনিয়ার সব ঝড় যেন এখানে এসে থেমে যায়। আকাশ দরজার পাশে দাঁড়িয়ে জুতা খুলে রাখলো, তারপর একটু ক্লান্ত শরীরটা সোজা করে ভেতরে ঢুকলো। মুখে হালকা হাসি, কিন্তু চোখে দিনের ক্লান্তি স্পষ্ট। কেরে, এত খুশি হয়ে দৌড়ে এলি? তোর জন্য কিছু আনে নাই কিন্তু। কথাটা শুনেই বোনের মুখটার সাথে সাথে গম্ভীর হয়ে গেল। সে চোখে একটু আগেও খুশি ঝলমল করছিল, সেখানে এখন অভিমান জমে উঠল। কিছুই আনো নাই? সে ঠোঁট ফুলিয়ে একপাশে দাঁড়িয়ে গেল, হাত গুটিয়ে একদম রাগি রাগি মুখে, যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা তার সাথে হয়ে গেছে। আকাশ মুশকি হাসলো, কিন্তু কিছু বলল না। ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে গেল। মা, তোমার পছন্দের ছোট মাছ এনেছি আজ, বাজারে খুব ভালো ছিল। মা প্রথমে অবাক হয়ে তাকালো, তারপর মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল, চোখে মায়া আর আনন্দ। সত্যি রে, আমার জন্য এনেছিস? মা, তুমি তো অনেক দিন ধরেই বলছিলে খেতে ইচ্ছা করছে। মা খুশিতে ব্যাগটা হাতে নিয়ে দেখতে লাগলো। তার মুখের সেই ছোট্ট হাসিটা যেন আকাশের সব ক্লান্তি মুছে দিল এক মুহূর্তে। আর ওদিকে বোন এখনো দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে রাগে গরম, কিন্তু চোখের কোণে লুকোনো আশা, হয়তো ভাইয়া মজা করছে। আকাশ একটু ঘুরে বোনের দিকে তাকালো। তার সেই রাগী মুখটা দেখে হালকা করে হেসে ফেলল সে। তারপর ধীরে ধীরে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে একটা প্যাকেট বের করলো, তারপর আরেকটা ছোট ছোট কিছু খাবার। তোর জন্য কিছু আনে নাই ভাবছিস? বোনের চোখ একদম বড় হয়ে গেল। রাগটা মুহূর্তে উধাও তার জায়গায় চলে এলো খুশির ঝিরে। নে বোন, খা, তুই তো এগুলো দেখলে খুশি হয়ে যাস। বোন দৌড়ে এসে প্যাকেটগুলো হাতে নিল, মুখে হাসি ফুটে উঠল, যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সে পেয়ে গেছে। তুমি না একদম খারাপ, ভয় পাইয়ে দিছো। আকাশ হালকা করে মাথায় হাত রাখলো, তার চোখে ভালোবাসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আকাশের জীবনের আসল সুখ। বাইরে সে যতই ভয়ঙ্কর হোক, এই ঘরের ভেতরে সে শুধু একজন ভাই, একজন ছেলে যে তার পরিবারকে হাসাতে চায়, সব কষ্ট ভুলিয়ে দিতে চায়, নিজের সব যুদ্ধ লুকিয়ে রেখে শুধু তাদের মুখে হাসি দেখতে চায়। ছোট্ট ঘরটার ভেতরে এখন অন্যরকম একটা উষ্ণতা ছড়িয়ে আছে। চুলার আগুনে হাঁড়িটা টকবক করে ফুটছে, মশলার গন্ধে পুরো ঘরটা ভরে গেছে, যেন এই গন্ধেই লুকিয়ে আছে এক চিলতে সুখ, এক মুঠো ভালোবাসা। মা খুব যত্ন করে রান্না করছে, হাতের প্রতিটা নড়াচড়ায় মায়ের মমতা স্পষ্ট। মাঝে মাঝে ঢাকটা খুলে দেখে নিচ্ছে, আবার নেড়ে দিচ্ছে, যেন খাবারটা শুধু রান্না না, বরং ভালোবাসা দিয়ে সাজানো একটা অনুভূতি। আর পাশে বোন বসে আছে একদম নিশ্চিন্ত হয়ে, হাতে সেই খাবারের প্যাকেট একটার পর একটা মুখে দিচ্ছে, মাঝে মাঝে হাসছে, আবার কিছু বলছে, যেন পৃথিবীর কোনো চিন্তায় তাকে ছুঁতে পারে না। মা, ভাইয়া আজকে কিন্তু আমার জন্য অনেক কিছু এনেছে। তুমি বলো তো, ও আমাকে কিছু আনে নাই বলেছিল? মা হালকা করে হাসলো, একবার বোনের দিকে, একবার দরজার দিকে তাকালো, যেন সে জানে এই ছেলে কখনো কাউকে খালি হাতে রাখে না। এদিকে আকাশ গোসলখানায় সারাদিনের ধুলো, ঘাম, ক্লান্তি সবকিছু যেন পানির সাথে ধুয়ে ফেলছে। মাথার উপর দিয়ে পানি পড়ছে, আর সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, যেন কিছুক্ষণ নিজের ভেতরের সব ঝড়কেও শান্ত করতে চায়। বাইরে থেকে সে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই ক্লান্ত। তবুও থামার সুযোগ নেই, কারণ এই ছোট্ট ঘরটার হাসির জন্যই তো তার সব লড়াই। কিছুক্ষণ পর আকাশ গোসল শেষ করে বের হলো। ভেজা চুল, পরিষ্কার কাপড়, মুখে এক ধরনের প্রশান্তি, যেন সারাদিনের ক্লান্তির পরে এই মুহূর্তটাই তার সবচেয়ে আপন। সে ধীরে ধীরে এসে মায়ের পাশে বসে পড়ল। চুলার আগুনের আলো তার মুখে পড়ছে, চোখে এক অদ্ভুত শান্তি। কি বাবা, খুব ক্ষুধা লাগছে তাই না? মায়ের গলায় মমতা, চোখে চিন্তা, যেন সে বুঝতে পারছে ছেলেটা কতটা কষ্ট করে সারাদিন। মা, একটু তো লাগছে। আর একটু ধৈর্য ধর, এখনই রান্না হয়ে যাবে। মা আবার হাঁড়িতে নাড়তে লাগলো, যেন দ্রুত শেষ করতে চায় ছেলের খিদেটা মেটানোর জন্য। আকাশ চুপচাপ বসে আছে মায়ের দিকে তাকিয়ে, তার চোখে কৃতজ্ঞতা, ভালোবাসার একরাশ অদৃশ্য প্রতিজ্ঞা যে সে যেভাবেই হোক এই দুটো মানুষকে ভালো রাখবে, যতই অন্ধকারে ডুবে থাকুক না কেন। এই ছোট্ট আলোটা সে কখনো নিভতে দেবে না। চুলের আগুন ধীরে ধীরে কমে এলো,
হাড়ির ভেতর ফুটতে থাকা শব্দটাও থেমে গেল। রান্না শেষ। ঘরের ভেতর এখন শুধু গরম ভাত আর মাছের তরকারির সুগন্ধ। যেন এই গন্ধে লুকিয়ে আছে এক মুঠো সুখ, এক চিলতে শান্তি। মা হাড়ির ঢাকনা খুলে একবার দেখে নিল, তারপর হালকা করে হাসলো, যেন নিজের হাতের রান্নায় নিজেই তৃপ্ত। আকাশ, হয়ে গেছে বাবা, যা তো ইরাকে বল পানি এনে দিতে, আর নিচে পাটি পেতে দি। আকাশ মাথা ঘুরিয়ে বোনের দিকে তাকালো, মুখে ক্লান্তির মাঝেও মায়া মেশানো হাসি। এই ইরা, যা তো বোন, পানি ভরে আন আর নিচে পাটি পেতে দে। ইরা যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, দৌড়ে গেল কলের দিকে, ছোট ছোট হাতে পানি ভরে আনলো, তারপর আবার দ্রুত এসে মাটিতে পাটি পেতে দিল। হয়ে গেছে ভাইয়া, বসো। তার চোখে খুশি, যেন সে একটা বড় কাজ করেছে। মা ধীরে ধীরে হাঁড়ি আর প্লেটগুলো নিয়ে ঘরের ভেতরে এলেন। গরম ভাত তরকারি সব সাজিয়ে সামনে রাখলেন, তারপর আকাশের সামনে প্লেটটা টেনে দিলেন। নে বাবা, খা। আকাশ প্লেটের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে মাথা একটু কাত করে মায়ের দিকে তাকালো, চোখে শিশু সুলভ একটা আবদার। মা, আজকে হাত দিয়ে খেতে ইচ্ছা করছে না, তুমি খাইয়ে দাও না। কথাটা শুনে মা একটু অবাক হলেন, তারপর মুখে হাসি ফুটে উঠল। এই বড় হয়ে যাওয়া ছেলেটার ভেতরে এখনো ছোট্ট একটা বাচ্চা লুকিয়ে আছে। আয় বাবা, খাওয়াই দিচ্ছি। মা নিজের হাতে ভাত মেখে ছোট ছোট লোকমা বানিয়ে আকাশের মুখে তুলে দিতে লাগলেন। সেই স্পর্শে আকাশের চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো, যেন সে আবার ফিরে গেছে ছোটবেলায়, যখন পৃথিবীতে এত কঠিন ছিল না। পাশে বসে ইরা সব দেখছে, তার মুখে হালকা অভিমান জমে উঠল, ঠোঁট ফুলিয়ে তাকিয়ে আছে। বাবা, আমি কি দোষ করলাম? আমাকেও খাইয়ে দাও না, শুধু ভাইয়াকেই কেন? তার গলায় অভিমান, কিন্তু চোখে মায়া। ছোট্ট এই চাওয়াটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় দাবি। মা হেসে ফেললেন, তারপর এক হাতে আকাশকে আরেক হাতে ইরাকে খাওয়াতে লাগলেন। আমার দুটো বাচ্চাই তো, দুজনকেই খাওয়াবো। ঘরটা ভরে উঠল হাসিতে। ছোট্ট এই পরিবারটার সুখ খুব বড় কিছু না, কিন্তু খুব সত্যি, খুব গভীর। আর আকাশ সে চুপচাপ মায়ের হাতে খাবার খাচ্ছে, চোখে অদ্ভুত এক শান্তি। কারণ এই মুহূর্তটাই তার আসল পৃথিবী, যেখানে নেই কোনো অহংকার, নেই কোনো রক্ত, কোনো প্রতিশোধ। আছে শুধু মা আর তার ছোট বোন, যাদের জন্য সে প্রতিদিন নিজের সবটুকু লুকিয়ে বেঁচে থাকে। রাতটা ধীরে ধীরে গভীর হয়ে উঠেছে, বাইরে নিস্তব্ধতা নেমে এসেছে। মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। ছোট্ট ঘরের ভেতরে হালকা বাতাস বইছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু আরাম করে বসেছে। ইরা মায়ের কোলে মাথা রেখে আধো ঘুমে ঢুলছে, মুখে এখনো হালকা হাসি লেগে আছে। আর আকাশ দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের তৃপ্তি। মা কিছুক্ষণ চুপচাপ ছেলের দিকে তাকিয়ে রইলেন, যেন অনেকদিন ধরে জমে থাকা একটা কথা বলার সাহস খুঁজছেন। বাবা, একটা কথা বলবো? বলো মা। তুই এত কষ্ট করে রিক্সা চালাস কেন বলতো? তুই তো পড়াশোনা করেছিস, একটা ভালো চাকরি করতে পারিস, তাহলে এই কষ্টটা করতে হতো না। মায়ের গলার চিন্তা, কষ্ট আর একটু অভিমানও যেন সে মেনে নিতে পারছে না। তার শিক্ষিত ছেলেটা রাস্তায় রিক্সা চালায়। আকাশ কিছুক্ষণ চুপ রইল, চোখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পারি মা, চাকরি করতে পারি, কিন্তু জানো, এটা আমার ভালো লাগে। কথাটা খুব সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মা বুঝতে পারছেন না, আর আকাশও বুঝাতে চাইছে না। আমার ভালো লাগে না বাবা, একদমই ভালো লাগে না। মানুষ কি বলবে? শিক্ষিত ছেলে হয়ে রিক্সা চালাস, কেমন লাগে বলতো? মায়ের চোখে কষ্ট, সমাজের ভয়, আর ছেলের জন্য একটা অন্যরকম স্বপ্ন ভেঙে যাওয়ার আক্ষেপ। আকাশ মায়ের দিকে তাকালো, চোখ শান্ত, একটা দৃষ্টি যেন সে অনেক কিছু জানে কিন্তু বলতে চায় না। কোনো কাজই ছোট না মা, কাজ মানে সম্মান। আমি নিজের পরিশ্রমে খাচ্ছি, এতে লজ্জার কি আছে? তার গলার দৃঢ়তা, নিজের সিদ্ধান্তের প্রতি এক অদ্ভুত আত্মবিশ্বাস। জানি বাবা, আমি জানি কোনো কাজ ছোট না, কিন্তু তবুও তোর পড়াশোনারও তো একটা দাম আছে। তুই যে এত কিছু শিখেছিস, সেটা কি এভাবেই পড়ে থাকবে?
মায়ের গলায় কষ্টটা এবার আরও স্পষ্ট, যেন তিনি চান ছেলেটা অন্যরকম একটা জীবনে যাক, যেখানে কষ্ট কম হবে, সম্মান বেশি। আকাশ কিছু বলল না, শুধু মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে হালকা একটা হাসি দিল। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারটা না বলা সত্য, এমন এক বাস্তবতা যা সে কাউকে বলতে পারবে না। সে এমন এক জীবনের মাঝে আটকে আছে যেখানে সত্যিটা বললেই সব কিছু ভেঙে পড়বে। তাই সে চুপ, সবসময় চুপ, নিজের কষ্ট, নিজের পরিচয় সব কিছু নিজের ভেতরেই লুকিয়ে রেখে শুধু হাসে আর বেঁচে থাকে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। ছোট্ট ঘরের ভেতরে মা আর ইরা গভীর ঘুমে ডুবে আছে। তাদের নিঃশ্বাসের শব্দটুকু যেন শান্তির মতো শোনাচ্ছে। কিন্তু এই শান্তির মাঝে নিঃশব্দে উঠে বসলো আকাশ। ধীরে ধীরে চারপাশে তাকারও, নিশ্চিত হলো কেউ জেগে নেই। তারপর আস্তে করে দরজা খুলে বাইরে বের হলো, যেন সে অভ্যস্ত এই অন্ধকারে তার আসল পথ চলা। রিক্সার হ্যান্ডেলটা ধরে একবার চোখ বন্ধ করলো, তারপর কোনো শব্দ না করে গলির অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তায় কোনো ভিড় নেই, শুধু হালকা বাতাস আর দূরের লাইট পোস্টের ম্লান আলো। গড়ির মোড়ে এসে রিক্সাটা থামালো আকাশ। দাঁড়িয়ে রইল চুপচাপ, তার চোখ দুটো চারপাশে ঘুরছে, কিন্তু সেই দৃষ্টিতে একটা অদ্ভুত খোঁজ, যেন সে কাউকে খুঁজছে। এমন কাউকে যাকে না পেলে তার জীবনের সব যুদ্ধ, সব কষ্ট, সব কিছুই বৃথা হয়ে যাবে। সময় যেন থেমে আছে, মিনিট পেরিয়ে যাচ্ছে, কিন্তু আকাশ নড়ছে না। তার ধৈর্য অদ্ভুত, তার অপেক্ষা আরও অদ্ভুত। হঠাৎ করে তার চোখ স্থির হয়ে গেল সামনের দিকে। কিছু লোক গলির ভেতর দিয়ে যাচ্ছে, আচরণে অসভ্যতা, হাসিতে নোংরামি, কয়েকজন গুন্ডা। আকাশের চোখ মুহূর্তেই সেই আগুন জ্বলে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল। সে পকেট থেকে ফোন বের করো, দ্রুত একটা মেসেজ টাইপ করো। এদের তুলে নাও, একটাও যেন ছাড় না পায়। মেসেজটা পাঠিয়ে আবার আগের মতো দাঁড়িয়ে রইল, যেন কিছুই হয়নি। কিন্তু তার চোখে এখন শিকারীর মতো দৃষ্টি। কিছুক্ষণ পরই একটা কারো গাড়ি এসে থামল। শব্দহীনভাবে কয়েকজন লোক নেমে এসে দ্রুত নিঃশব্দে সেই গুন্ডাগুলোকে ধরে ফেল। কেউ কিছু বুঝে ওঠার আগে তাদের গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আকাশ ধীরে ধীরে রিক্সা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, যেন সে জানে পরবর্তী গন্তব্য কোথায়। কিছু সময় পর সে পৌঁছে গেল সেই অন্ধকার আস্তানায়। গেট খুলতেই তার লোকজন সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বস, কাজ হয়ে গেছে। আকাশ কোনো উত্তর দিল না। ধীরে ধীরে ভেতরে ঢুকলো। আজ তার মুখ ঢাকা, কারো কাপড়ে মুখটা লুকোনো, যেন তার আসল পরিচয় কেউ কখনো জানতে না পারে। ভেতরের ঘরে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে একে একে সবাইকে বেঁধে রাখা হয়েছে। কেউ ভয় পাচ্ছে, কেউ কাঁদছে, কেউ কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আকাশের চোখে কোনো দয়া নেই। আজ সে অন্য কিছু খুঁজছে। সে ধীরে ধীরে এক একজনের সামনে দাঁড়াচ্ছে, তাদের মুখের দিকে গভীরভাবে তাকাচ্ছে, যেন কোনো স্মৃতি মেলানোর চেষ্টা করছে, কোনো হারিয়ে যাওয়া মুখ খুঁজছে। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা, প্রতিটা চোখ মুখ দেখে আবার সামনে এগিয়ে যাচ্ছে, যেন সেই জানে এই লোকগুলোর ভেতরে আছে তার খোঁজার মানুষটা। তার শ্বাস ভারী হয়ে উঠছে, মুঠো শক্ত হয়ে যাচ্ছে, চোখে জমে উঠেছে এক ধরনের পাগলামি, যেন এই মানুষটাকে খুঁজে পাওয়াই তার জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। আর আজ হয়তো সেই খোঁজের আরও এক ধাপ এগোতে চলেছে, অথবা আরও গভীর অন্ধকারে ডুবে যেতে চলেছে আকাশ। অন্ধকার সেই ঘরের ভেতরটা আরও ভারী হয়ে উঠেছে। এক একজন বন্দী হয়ে থাকা লোকের শ্বাস প্রশ্বাস যেন পুরো বাতাসকে অস্থির করে দিচ্ছে। আকাশ এক একটা মুখ খুব গভীরভাবে দেখে যাচ্ছে, চোখে সেই একই রকম খোঁজ, সেই একই অস্থিরতা, কিন্তু বারবারই হতাশা ফিরে আসছে। সে থেমে গেল, এদের মাঝখানে দাঁড়িয়ে রইল। চারপাশে নিস্তব্ধতা, সবাই তার দিকেই তাকিয়ে আছে, কেউ শ্বাসও নিচ্ছে ধীরে। না, এখানে না। কথাটা খুব ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য ক্লান্তি, যেন সে যা খুঁজছিল সেটা এখানে নেই। এবং এই ব্যর্থতাটা তাকে আরও গভীরভাবে চেপে ধরেছে। আকাশ ধীরে ধীরে পেছনে ঘুরলো, লোকগুলোর দিকে একবার শেষবারের মতো তাকালো, তারপর হালকা কণ্ঠে বলল, ওদের ছেড়ে দাও। গার্ডরা একে অপরের দিকে তাকালো, যেন নিশ্চিত হতে চাইছে তারা ঠিক শুনেছে কিনা। একটা কথা বলে দাও,
রাস্তায় যেন মেয়েদের ডিস্টার্ব না করে। যদি কেউ এই ভুল করে তাহলে ফলটা খুব ভয়ঙ্কর হবে। আকাশের গলায় কোনো চিৎকার নেই, কোনো হুমকি নেই, তবুও তার এই শান্ত কথাগুলোই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যারা তাকে চেনে তারা জানে সে যা বলে তা শুধু কথা থাকে না। বন্দী হয়ে থাকা লোকগুলোর একজন ধীরে ধীরে মাথা তুলল, চোখে ভয় না, বরং এক ধরনের দৃঢ়তা। বস, একটা কথা বলি, আমরা গুন্ডা হতে পারি, মানুষ আমাদের ভয় পায়, কিন্তু আমরা কখনো মা বোনদের দিকে বাজে নজর দিই না। এটা আমাদের রক্তে নেই। কথাটা বলার সময় লোকটার গলায় কোনো ভয় ভার নেই, বরং একটা সম্মান, একটা নীরব প্রতিবাদ। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তাদের মুখের দিকে তাকিয়ে থাকলো, যেন সে সত্যটা যাচাই করছে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিল। তাহলে তোমরা বেঁচে যাও। এই কথার সাথে সাথে গার্ডরা তাদের বাঁধন খুলে দিতে লাগলো। বন্দিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কেউ মাথা নিচু করে গেছে, কেউ আবার আকাশের দিকে একবার তাকিয়ে নিচ্ছে। আকাশ আবার পেছনে ঘুরলো, মুখে সেই কালো কাপড়টা ঠিক করলো। তার চোখে এখন আর খোঁজ নেই, আছে শুধু একটা শূন্যতা। কারণ আজও সে এই মুখটা খুঁজে পায়নি, যে মুখটা তার অন্ধকার জগতের সবচেয়ে বড় রহস্য। আর সেই রহস্যই তাকে প্রতিটা রাত জাগিয়ে রাখে, প্রতিটা শ্বাসে অস্থির করে তোলে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়েছে। রাতের অন্ধকার কেটে গিয়ে চারপাশে এক নতুন দিনের নরম আলো ছড়িয়ে আছে। ছোট্ট ঘরের ভেতর মায়ের রান্নার গন্ধ আবার ভেসে আসছে, যেন প্রতিদিনের মতোই জীবন আবার শুরু হয়েছে। বিছানার এক কোণে আকাশ ঘুমিয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে হালকা ছায়া, যেন রাতের সেই অস্থিরতা এখনো তার ঘুমের ভেতর ঘুরে বেড়াচ্ছে। আকাশ বাবা, ও অনেক বেলা হয়ে গেছে, খাবি না? মায়ের কণ্ঠে আদর আর চিন্তা মিশে আছে। সে ধীরে ধীরে ছেলের দিকে এগিয়ে এসে কাঁধে হাত রাখলো। আকাশ ধীরে ধীরে চোখ খুলল, কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল, তারপর আস্তে করে উঠে বসলো। চুল এলোমেলো, মুখে এখনো ঘুমের ভার। সে উঠে গিয়ে মুখে হাত ধুয়ে নিল। ঠান্ডা পানির ছোঁয়া একটু সতেজ লাগছে। তারপর ধীরে ধীরে এসে খাবার টেবিলে বসলো। মা ভাত বেড়ে সামনে রাখলো, পাশে বসে আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে সেই চিরচেনা মমতা আর প্রশ্ন। কি রে বাবা, শরীর খারাপ নাকি? এত বেলা পর্যন্ত ঘুমালি যে? আকাশ একটু হালকা হাসলো, ভাত মাখতে মাখতে শান্ত গলায় বলল, না মা, তেমন কিছু না, একটু ক্লান্ত ছিলাম। মায়ের চোখে সন্দেহ থাকলেও সে আর কিছু বলল না, কারণ সে জানে এই ছেলেটা সবসময় সব কথা বলে না। পাশে ইরা বসে বসে খাচ্ছিল, কিন্তু তার চোখ আকাশের দিকে বারবার যাচ্ছিল, যেন সে অপেক্ষা করছে ভাইয়ার কোনো কথা বা আবদারের জন্য। আকাশ একটু মাথা ঘুরিয়ে ইরার দিকে তাকালো, তারপর হালকা গলায় বলল, এই ইরা, তাড়াতাড়ি খা, দেরি করলে স্কুল মিস হয়ে যাবে। আমি তোকে নামিয়ে দিয়ে তারপর বের হব। ঠিক আছে ভাইয়া। ইরা তাড়াতাড়ি খেতে শুরু করলো, তার মুখে একটু খুশির ঝিলিক, কারণ ভাইয়া তাকে নিয়ে যাবে বলেছে। কিছুক্ষণের মধ্যেই খাবার শেষ হলো। আকাশ থেকে উঠে দাঁড়ালো, মায়ের দিকে একবার তাকালো আর ইরার মাথায় হাত রাখলো। তারপর দুজনেই ঘর থেকে বেরিয়ে পড়ল। বাইরের সকালটা তখন নতুন করে জেগে উঠেছে, রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। আকাশ আর ইরা পাশাপাশি হাঁটছে, একজন ভাই একজন ছোট বোন। কিন্তু এই সাধারণ সকালের ভেতরেও আকাশের চোখে কোথাও একটা অদৃশ্য ভার আছে, যেন রাতের সেই অন্ধকার এখনো পুরোপুরি তার ভেতর থেকে যায়নি। আর তবুও সে হেঁটে চলেছে, কারণ থেমে যাওয়ার সুযোগ তার নেই। জীবনের এই দুইটা দুনিয়া সে প্রতিদিনই একসাথে বয়ে নিয়ে চলে। সকালের ব্যস্ত রাস্তার শহরটা তখন পুরোপুরি জেগে উঠেছে। গাড়ির হর্ন, মানুষের হাঁটা চলা, দোকানিদের ডাক, সব মিলিয়ে এক অস্থির কিন্তু জীবন্ত পরিবেশ। সেই ভিড়ের মাঝেই আকাশ আর ইরা ধীরে ধীরে হেঁটে এগোচ্ছিল। ইরা স্কুলের ব্যাগটা কাঁধে শক্ত করে ধরে আছে, চোখে একটু উত্তেজনা, আবার একটু দেরি হয়ে যাবে কিনা সেই চিন্তাও। এই ইরা, এদিকে আয়, রিক্সায় ওঠ। আকাশ পাশে দাঁড়িয়ে রিক্সাটা দেখিয়ে দিল। ইরা একটু খুশি হয়ে দৌড়ে এসে রিক্সায় উঠে বসলেন, মুখ ছোট্ট হাসি, যেন এই ছোট্ট যাত্রাটাই তার দিনের সবচেয়ে আনন্দের অংশ। ভাইয়া তাড়াতাড়ি চলো। আকাশ কিছু না বলে রিক্সার হ্যান্ডেল ধরল।
তারপর ধীরে ধীরে প্যাডেল মারতে শুরু করলো। রাস্তার ভিড় ঠেলে এগিয়ে চলল, সামনে শুধু পথ আর পেছনে ছোট্ট হাসি খুশি বোন। কিছুক্ষণ পর স্কুলের সামনে এসে থামলো রিক্সাটা। ইরা তাড়াতাড়ি নেমে পড়লো। ভাইয়া আমি যাচ্ছি। সাবধানে থাকিস। ইরা হাত নামিয়ে দৌড়ে স্কুলের ভেতরে চলে গেল। আর আকাশ এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে, তারপর আবার রিক্সা ঘুরিয়ে নিল তার আসল গন্তব্যের দিকে। রাস্তায় আবার শুরু হলো তার একা পথ চলা, মানুষের ভিড় পেরিয়ে ধুলোর ভেতর দিয়ে জীবনের ব্যস্ততার মাঝখানে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আই রিক্সা, আমি যাব, দাঁড়ান। আকাশ সাথে সাথে ব্রেক চাপলো। রিক্সাটা থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। তিথি দ্রুত এসে রিক্সার সামনে দাঁড়ালো। চুল একটু এলোমেলো, হাতে ব্যাগ, কিন্তু চোখে সেই আগের একটুই কৌতূহল আর একটু অবাক হওয়া। আরে আপনি? আকাশ হালকা করে হাসলো, চোখে একটা অদ্ভুত শান্তি, যেন এই দেখা হওয়াটা সে আগেই জানতো। পৃথিবীটা গোল ম্যাডাম, দেখা তো হবেই। তিথি এক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর একটু হেসে রিক্সার দিকে উঠল। আর আকাশ আবার ধীরে ধীরে প্যাডেল মারতে শুরু করলো। এই শহরের ভিড়ের মাঝেই আবার শুরু হলো তাদের নতুন যাত্রা। দুইটা আলাদা পৃথিবীর মানুষ, কিন্তু একই রাস্তায় আবার মুখোমুখি। রিক্সাটা আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। সকালের ব্যস্ততা একটু একটু করে বাড়ছে। রাস্তার দুপাশে মানুষের আনাগোনা, আর সেই ভিড়ের মাঝেই তিথি চুপচাপ বসে আছে। কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে আকাশের দিকে, যেন সে কিছু বলতে চাইছে। আচ্ছা, একটু আগে একটা মেয়েকে নামতে দেখলাম আপনার রিক্সা থেকে, খুব হাসছিল, আপনার সাথে কথা বলছিল, পরিচিত নাকি? তিথির গলায় কৌতূহল আর একটু খুনসুটিও, যেন সে হালকা মজা করে জানতে চাইছে। আকাশ হালকা করে হাসলো, চোখ সামনে রেখেই উত্তর দিল। হ্যাঁ, আমার ছোট বোন। তিথি একটু অবাক হয়ে গেল, তার চোখে এবার আগ্রহ আরও বেড়ে গেল। ও তাই বলুন, খুব মিষ্টি মনে হলো। মেয়েটা কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। আকাশের গলায় গর্ব খুব বেশি না, কিন্তু বোঝা যায় এই ছোট বোনটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ভালোই তো। পড়াশোনা কেমন করে? ভালো করে চেষ্টা করছে, আমি যতটুকু পারি সাহায্য করি। আপনি নিজেও তো শিক্ষিত, তাই না? প্রশ্নটা শুনে আকাশ কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা করে মাথা নাড়ল। একটু একটু পড়াশোনা করেছি। তাহলে ওকে নিশ্চয়ই ভালোভাবে গাইড করতে পারেন। চেষ্টা করি, ও যেন আমার মতো না হয়। কথাটা বলেই আকাশ থেমে গেল, যেন নিজের কথাতেই কোথাও আটকে গেল। তার কণ্ঠে হালকা একটা কষ্টের ছোঁয়া। তিথি সেটা বুঝতে পারো, কিন্তু কিছু বলল না, শুধু একটু নরম গলায় আবার প্রশ্ন করল। আপনার বাবা? আকাশের হাতের গতি একটু ধীর হয়ে গেল, চোখের দৃষ্টি এক সেকেন্ডের জন্য বদলে গেল। নেই। খুব ছোট একটা উত্তর, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অনেক বড় শূন্যতা। তিথি আর কিছু জিজ্ঞেস করল না, সে বুঝে গেছে এই ছেলেটার গল্পটা সহজ না। আপনি খুব শান্ত স্বভাবের মনে হয়, সব কিছু এত সহজভাবে বলেন কিভাবে? আকাশ হালকা করে হাসল, সামনে তাকিয়েই বলল। জীবনে শিখিয়ে দেয় ম্যাডাম, বেশি ভাবলে কষ্ট বাড়ে, তাই কম ভাবে। তিথি চুপ হয়ে গেল, জানে না কেন, কিন্তু তার মনে হচ্ছে এই ছেলেটা যতটা দেখায় তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে রাখে। আর আকাশ, সে তো শুধু রিক্সা চালিয়ে যাচ্ছে সামনে তাকিয়ে, কিন্তু তার ভেতরে চলছে অন্য এক গল্প, যা কেউ জানে না, কেউ বুঝতে পারে না, শুধু সে একাই বয়ে বেড়ায়। রিক্সাটা শহরের ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে চলছে চারপাশে, মানুষের কোলাহল, গাড়ির শব্দ, সব মিলিয়ে এক ব্যস্ত সকাল। কিন্তু এই ব্যস্ততার মাঝেই যেন তাদের কথোপকথনটা আলাদা একটা শান্ত জায়গা তৈরি করেছে। আকাশ কিছুক্ষণ চুপচাপ রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে একটু পেছনে তাকালো, চোখে হালকা কৌতূহল, ঠোঁটে মৃদু হাসি। আজও কি ভার্সিটিতে যাবেন নাকি অন্য কোথাও? তিথি একটু হাসল, মাথার চুলগুলো কানে গুজে নিল, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল। না, আজ ভার্সিটি না, আজ পার্কে যাব, বান্ধবীরা অপেক্ষা করছে।
তার গলায় হালকা উচ্ছ্বাস, যেন এই ছোট্ট আড্ডাটাই তার দিনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আকাশ মাথা নাড়ল, তারপর একটু মজা করে বলল, আড্ডা দিতে তাই না? তিথি এবার হেসে ফেলল। সেই হাসিটা একদম স্বাভাবিক, একদম নির্ভেজাল। তেমনই অনেকটা গল্প, হাসাহাসি, একটু সময় কাটানো। আকাশ সামনে তাকিয়ে হালকা করে হাসল। তার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা অনুভূতি ভেসে উঠল, যেন এই সাধারণ জীবনের ছোট ছোট আনন্দগুলো তার কাছেও কখনো খুব কাছের ছিল, কিন্তু এখন অনেক দূরের। ভালো, মাঝে মাঝে এমন সময় কাটানো দরকার। কথাটা বলার সময় তার গলায় হালকা হালকা একটা চাপা কষ্ট, যেন সে নিজেই জানে তার জীবনে এমন নির্ভর সময় খুব কম। তিথি সেটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। বাতাসে তার চুলগুলো উড়ছে, মুখে হালকা হাসি। আর আকাশ সে নিজের মতো করে রিক্সা চালিয়ে যাচ্ছে। রিক্সাটা ধীরে ধীরে পার্কের গেটের সামনে এসে থামল। চারপাশে সবুজ গাছপালা, হালকা বাতাস, আর ভেতর থেকে ভেসে আসছে হাসাহাসির শব্দ। শহরের কোলাহল থেকে একটু দূরে এই জায়গাটার যেন আলাদা একটা শান্তি লুকিয়ে আছে। আকাশ হালকা করে ব্রেক চাপলো, তারপর পেছনে তাকিয়ে শান্ত গলায় বলল, এসে গেছে ম্যাডাম। তিথি ব্যাগটা কাঁধে তুলে নিল, তারপর নামতে নামতে একবার আকাশের দিকে তাকালো। সেই একই কৌতূহল, সেই একই অদ্ভুত টান। কত হলো? যা দেন। তিথি একটু হেসে ব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দিল। আজও একটু বেশি, কিন্তু কিছু বলল না, শুধু একবার তাকিয়ে রইল। ঠিক আছে, আচ্ছা যাই। তিথি ধীরে ধীরে পার্কের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই তার বান্ধবীরা দূর থেকে হাত নাড়িয়ে ডাকতে লাগলো, এদিকে এদিকে তিথি। কিরে এত দেরি করলি কেন? আরে দেরি না, আগে বল, রিক্সাওয়ালা এত হ্যান্ডসাম হয় আজকাল? কথাটা বলেই সবাই একসাথে হেসে উঠল। তিথি একটু লজ্জা পেল, আবার নিজেও হেসে ফেলল। ছেলেটা সত্যি অনেক সুন্দর, শুধু সুন্দর না, খুব ভদ্র, আর মনে হয় বেশ শিক্ষিত। ও মা, তাই নাকি? তাহলে তুই রেগুলার ওর রিক্সাতে উঠবি, বুঝলি? আমারও মনে হয় ব্যাপারটা একটু স্পেশাল হয়ে যাচ্ছে। সবাই আবার হেসে উঠল। তিথি এবার একটু গম্ভীর হয়ে বলল, আরে না রে, এমন কিছু না, কিন্তু ছেলেটার মধ্যে অন্যরকম কিছু আছে, বুঝলি? তার চোখে এক মুহূর্তের জন্য চিন্তার ছায়া, যেন সে নিজেও বুঝতে পারছে না এই অনুভূতিটা ঠিক কি। আর ওদিকে আকাশে পার্কের গেটের সামনে আর এক মুহূর্ত দাঁড়ালো না। রিক্সা ঘুরিয়ে আবার চলে গেল তার নিজের পথে, কারণ সে জানে এই ধরনের গল্প, এই ধরনের হাসি তার জীবনের জন্য না। তার গল্পটা অন্যরকম, অনেক বেশি জটিল, অনেক বেশি অন্ধকারে মোড়া, যেখানে ভালো লাগা মানেই নতুন একটা ঝুঁকি, নতুন একটা কষ্ট। পার্কের গেট থেকে একটু দূরে রাস্তার পাশে ছোট্ট একটা টং দোকান, চিনের ডাল, সামনে কয়েকটা বেঞ্চ, কেতলিতে ধোয়া উঠছে, চায়ের গন্ধে ভরে আছে চারপাশ। শহরের এই ছোট ছোট কোণাগুলোতেই যেন লুকিয়ে থাকে হাজারটা গল্প। আকাশ রিক্সাটা পাশে রেখে ধীরে ধীরে গিয়ে বেঞ্চে বসলো। হাতে এক কাপ গরম চা, ধোয়া উঠছে। সে চুপচাপ তাকিয়ে আছে সামনে, চোখে চিন্তা, মনে যেন অন্য কিছু ঘুরছে। এক চুমুক চা খেয়েও গরমটা ঠোঁটে লাগতে একটু চোখ বন্ধ করল, কিন্তু তার ভেতরের অস্থিরতা একটুও কমল না, যেন কিছু একটা ঠিক হচ্ছে না। ঠিক তখনই পাশের বেঞ্চে কয়েকজন গুন্ডা এসে বসল। তাদের হাসাহাসি, কথাবার্তা, সব কিছুতেই একটা নোংরা ভাব। দোকানের পরিবেশটাও যেন হঠাৎ ভারী হয়ে উঠল। জানিস আজ কয়েকটা সুন্দরী পার্কে ঢুকেছে। কথাটা বলেই তারা একে অপরের দিকে তাকিয়ে কুৎসিত হাসি দিল। আমিও দেখছি, পার্কটাও আবার আজ একটু ফাঁকা। তাই ভাবতেছি চল আজ একটু মজা করি। তাদের কণ্ঠে ঢুকানো নোংরামি, শব্দগুলো যেন বাতাসকেও বিষিয়ে দিচ্ছে। আরে আজ তো সেই হবে, অনেকদিন পর এমন সুযোগ পাইছি। কি বলিস? আকাশের হাতের কাপটা হালকা কেঁপে উঠল। তার চোখ ধীরে ধীরে সেই লোকগুলোর দিকে গেল। চোখে আর সেই আগের শান্ত ভাব নেই, বরং জমে উঠছে ভয়ঙ্কর রাগ। তার মুঠো শক্ত হয়ে গেল, দাঁত চেপে ধরো, বুকের ভেতর যেন আগুন জ্বলছে।
সে কিছু বলল না, কিন্তু তার ভেতরে ঝড় শুরু হয়ে গেছে। ধীরে ধীরে মাথা নিচু করে নিজেই নিজের সাথে ফিসফিস করে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা খুব আস্তে বলা, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ইঙ্গিত, যেন সে ঠিক করে ফেলেছে আজ আবার কারো বিচার হবে, আবার কেউ তার ভুলের মূল্য দেবে। আকাশ ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে রাখল। এখন একদম ঠান্ডা আগুন, কারণ সে জানে এই শহরে সবাই আইন মানে না, আর যারা মানে না তাদের জন্যই সে আছে অন্ধকারের আড়ালে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। চায়ের কাপটা নামিয়ে রেখে আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে সেই ভয়ঙ্কর ঠান্ডা আগুন, যেটা দেখলে বোঝা যায় আজ কিছু একটা ঘটতে যাচ্ছে। সে একটু দূরে সরে গেল দোকানের কোলাহল থেকে বাইরে। রাস্তাটা একটু ফাঁকা, চারপাশে কেউ খেয়াল করছে না। আকাশ পকেট থেকে ফোনটা বের করল, কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর কল করল। হ্যালো, শোন, কিছু লোককে আজ চরম শাস্তি দিতে হবে। জি বস। এমন শিক্ষা দেব যেন জীবনে আর কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস না পায়, দরকার হলে হাতটাই যেন না দেখে। তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু কথাগুলো বরফের মতো ঠান্ডা, আর সেই ঠান্ডার ভেতরে লুকিয়ে আছে ভেতরের ভয়ঙ্কর সিদ্ধান্ত। লোকগুলো পার্কের সামনে চোখ রাখো। কল কেটে দিয়ে আকাশ আবার আগের জায়গায় ফিরে এলো, কিন্তু সে আর বসল না, একটু দূরে দাঁড়িয়ে রইল, তার চোখ এখন শুধু গুন্ডাগুলোর দিকে। ওদিকে গুন্ডাগুলো উঠে দাঁড়িয়েছে কুৎসিত হাসি নিয়ে, পার্কের গেটের দিকে এগোচ্ছে। তারা জানেই না তাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক তখনই হঠাৎ একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। সবকিছু ঘটলো কয়েক সেকেন্ডের মধ্যে। দরজা খুলে কয়েকজন লোক নেমে এলো, খুব দ্রুত, খুব নিঃশব্দে। গুন্ডাগুলো কিছু বুঝে ওঠার আগেই তাদের ধরে গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেললো। কেউ চিৎকার করার আগেই গাড়িটা চলে গেল। চারপাশের মানুষ কিছুই বুঝল না, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর শহরের এক নির্জন গুদামঘর, অন্ধকার, ভাঙাচোরা দেয়াল, ভিতরে সেই গুন্ডাগুলোকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের চোখে এখন ভয়, মুখে আতঙ্ক। ভাই, ভুল হয়ে গেছে, ছেড়ে দেন, আর হবে না। কিন্তু কেউ তাদের কথা শুনছে না। চারপাশে শুধু নিঃশব্দ উত্তেজনা। ঠিক তখন দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকলো আকাশ। আজও তার মুখ ঢাকা, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সেই চোখেই যথেষ্ট ভয় ছড়িয়ে দেওয়ার জন্য। সে ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো, একবার একজনের দিকে তাকালো, তারপর হঠাৎ করে একটা খুশি। পার্কে মজা করতে যাচ্ছিলি? হ্যাঁ। একের পর এক আঘাত আর রাগ আজ নিয়ন্ত্রণের বাইরে, যেন সে শুধু এই লোকগুলোকেই না, বরং সমাজের সব নোংরামিকে পিষে ফেলতে চাইছে। মেয়েদের খেলনা পাবেশ, শরীর দেখলেই হাত চলে যায়। লোকগুলো চিৎকার করছে, কাকুতি মিনতি করছে, কিন্তু আকাশ থামছে না। তার প্রতিটা আঘাত যেন বিচার, প্রতিটা কথা যেন শাস্তি। চারপাশে তার লোকজন মারতে শুরু করলো। গুদাম ঘরের ভেতর শুধু চিৎকার আর আঘাতের শব্দ। অনেকক্ষণ পর আকাশ থামল, তার শ্বাস ভারী, চোখ লাল, কিন্তু তার ভেতরের আগুন এখনো জ্বলছে। সে ধীরে ধীরে পেছনে সরে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, মনে রাখিস, এই শহরে মেয়েদের দিকে খারাপ নজর দিলে তার মূল্য দিতে হয়। তারপর সে ঘুরে দাঁড়ালো, অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। বাইরে তখন আবার স্বাভাবিক শহর, মানুষ নিজের মতো চলছে। কেউ জানে না অন্ধকারের আড়ালে কি বিচার হয়ে গেল। আর আকাশে আবার তার দুইটা জীবনের মাঝখানে দাঁড়িয়ে, একদিকে শান্ত রিক্সাওয়ালা, আর অন্যদিকে ভয়ঙ্কর এক ছায়া, যে অন্যায়ের বিরুদ্ধে নিজের মতো করে যুদ্ধ করে। গভীর রাত, চারপাশে নীরবতা এমনভাবে ছড়িয়ে আছে যেন পুরো শহরটা ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে কোথাও হালকা বাতাসে টিনের শব্দ। আর এই ছোট্ট ঘরের ভেতরে জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আকাশ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে তার মুখে পড়ছে। সে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখ দুটো আজ ভিজে, ঠোঁট কাঁপছে, বুকটা উঠানামা করছে অস্থিরভাবে, যেন সে আর নিজের ভেতরের ঝড়টা ধরে রাখতে পারছে না। এতদিনের চেপে রাখা কষ্ট, অপরাধবোধ সবকিছু যেন আজ যেন ভেঙে বেরিয়ে আসতে চাইছে হঠাৎ করে। আকাশ দুহাতে জানালার গ্রিল শক্ত করে ধরল, মাথা নিচু করে ফেলে দিল, আর অঝরে কাঁদতে শুরু করল। কেন কেন তোমাকে বাঁচাতে পারলাম না নীলা? তার গলা ভেঙে যাচ্ছে, প্রতিটা শব্দ যেন বুক চিরে বের হচ্ছে।
কেন আমাকে ছেড়ে চলে গেলে? কেন? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তার দৃষ্টি শূন্যে, যেন সে এখনো সেই দিনের দৃশ্যটা দেখছে। সেদিন এই গুন্ডাদের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না আমি। আমার সামনে ওরা তোমাকে ঘুরে ঘুরে গেল। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, কিছুই করতে পারলাম না। তার গলা আটকে যাচ্ছে, শব্দ বের হতে চাচ্ছে না, তবুও সে থামছে না। তোমার চিৎকার, তোমার আহাজারি সব শুনলাম, তবুও আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আকাশ হঠাৎ করে দেয়ালে ঘুষি মারো, নিজের উপর রাগ, নিজের উপর ঘৃণা। তুমি কি কখনো ক্ষমা করবে তোমার এই কাপুরুষ প্রেমিককে? তার চোখে অপরাধবোধ এমন একটা ভার যা কোনো দিন কমবে না। সে ধীরে ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকালো, চোখে এখন পানি আর আগুন দুটোই। দেখো নীলা, আজ আমি বদলে গেছি। আজ আমি আর আগের মতো দুর্বল না। তার গলায় দৃঢ়তা ফিরে আসছে, কষ্টের ভেতর থেকে উঠে আসছে প্রতিজ্ঞা। আজ আমি সাহসী হয়েছি, শক্তি পেয়েছি। আজ আজ আমি পারি সবাইকে ধরে শাস্তি দিতে, যারা অন্যায় করে, যারা তোমাদের মতো নিষ্পাপ মানুষদের জীবন নষ্ট করে। তার চোখে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনের ভেতরে লুকিয়ে আছে এক গভীর ক্ষত, যা কোনোদিন পুরোপুরি সারবে না। জানালার বাইরে রাত আরো গভীর হচ্ছে, আর ভেতরে দাঁড়িয়ে আছে এক মানুষ যে নিজের অতীতের কাছে হার মেনেছে, কিন্তু সেই হারটাই তাকে বানিয়েছে এক ভয়ঙ্কর শক্তি। নীলার হারিয়ে যাওয়া, তার অসহায় মৃত্যু, সবকিছু মিলে আকাশকে তৈরি করেছে সেই অন্ধকার জগতের মাফিয়া কিং, যে আর কখনো কাউকে হারাতে চায় না। কিন্তু নিজের ভেতরের শূন্যতাটা সেটা কোনো দিনই ভরবে না। পরের দিনের সকালটা যেন একটু অন্যরকম। জানালার ফাঁক দিয়ে আরো ঢুকছে ঠিকই, কিন্তু ঘরের ভেতরে সেই আগের মতো চাঞ্চল্য নেই। আকাশ এখনো বিছানায় চুপচাপ শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য, যেন রাতের সেই কান্না এখনো শুকায়নি। মা রান্নাঘর থেকে বারবার তাকাচ্ছেন ছেলের দিকে। তার মনে হচ্ছে আজ কিছু একটা ঠিক নেই। প্রতিদিন এই সময় তো আকাশ উঠে পড়ে, কিন্তু আজ সে একদম নিশ্চুপ। কি রে বাবা, আজ যাবি না রিক্সা চালাতে? মায়ের কণ্ঠে চিন্তা আর একটু অবাক হওয়া। আকাশ ধীরে ধীরে উঠে বসলো, চুল এলোমেলো, চোখে ক্লান্তি। সে একবার মায়ের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, না মা, আজ ইচ্ছা করছে না। কথাটা খুব ছোট, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অনেক কিছু, যা সে কাউকে বোঝাতে পারছে না। পাশে বসে থাকা ইরা সাথে সাথে লাফিয়ে উঠল, মুখে একদম খুশি ঝিলিক। সত্যি? তাহলে তো আজ খুব মজা হবে। সে দৌড়ে এসে আকাশের পাশে বসে পড়ল, চোখে দুষ্টুমি। তুই সারাদিন বাসায় থাকবি, আমরা একসাথে গল্প করব, খেলবো। আর শোন, আজ কিন্তু আমরা মাংস পোলাও খাবো, ঠিক আছে? ইরার মুখে উত্তেজনা, যেন এই ছোট্ট ইচ্ছাটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। মা একটু কপাল কুঁচকে তাকালেন। কি বলছিস এসব? কাজ না করলে টাকা কই থেকে আসবে? আজ যদি ভালো খাস, কাল কি খাবি? তার গলায় বাস্তবতার চিন্তা, সংসারে হিসাব, প্রতিটা টাকার মূল্য সে জানে। আকাশ হালকা করে হাসল। এবার তার চোখে আগের সেই ক্লান্তির মাঝেও একটু মায়া ফুটে উঠল। মা, এরা খেতে চেয়েছে আর তুমি বলছো টাকা কই পাবো? আমার কাছে টাকা আছে। তার গলায় দৃঢ়তা, যেন এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে সে কোনো কষ্টকেই কষ্ট মনে করছে না। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হালকা একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু মুখে মায়া ভরা হাসি ফুটে উঠল। ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে নে, তারপর ভাত খা। আকাশ মাথা নাড়ল ধীরে ধীরে, উঠে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। ঠান্ডা পানির ছোঁয়ায় একটু স্বস্তি পেল। তারপর এসে মায়ের পাশে বসে পড়ল খেতে। সামনে খেতে, পাশে তরকারি। ছোট্ট ঘরটা আবার সেই আগের মতো উষ্ণ হয়ে উঠেছে। ইরা পাশে বসে কিলকিল করে হাসছে, নিজের মতো গল্প করছে, আর আকাশ চুপচাপ খাচ্ছে, মাঝে মাঝে তাকাচ্ছে মা আর বোনের দিকে। তার চোখে আজ অন্যরকম একটা অনুভূতি, যেন সে ঠিক করেছে যত কষ্টেই থাকুক, এই দুটো মানুষের মুখে হাসি রাখতেই হবে, কারণ এই ছোট্ট ঘরটাই তার বেঁচে থাকার একমাত্র কারণ। ছোট্ট ঘরের ভেতরে খাওয়ার পর একটা শান্তি নেমে এসেছে। ইরা এখনো খিলখিল করে হাসছে, আর মা থালা বাসন গোছাচ্ছেন। আকাশ চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে আজ অন্যরকম একটা দৃঢ়তা।
হঠাৎ করে আকাশ উঠে দাঁড়ালো, মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, মা আমি এর জন্য মাংস কিনে আনি। মা থেমে গেলেন, হাতের কাজ থামিয়ে ছেলের দিকে তাকালেন, চোখে চিন্তা। বাবা, এত টাকা কই পাবি? আজ তো কাজেও যাসনি। সংসারের হিসাবটা তার মাথায় সবসময় ঘোরে, প্রতিটা টাকার জন্য তাকে ভাবতে হয়। আকাশ হালকা করে হাসল, চোখে একরাশ মায়া। মা চিন্তা করো না তো, বললাম না আমার কাছে আছে। আমার ছোট বোনের এই সামান্য ইচ্ছেটা পূরণ করার ক্ষমতা তার ভাইয়ের আছে। কথাটা বলার সময় তার গলায় এমন একটা আত্মবিশ্বাস যেন সে পৃথিবীর সব কিছু হারাতে পারে। কিন্তু বোনের মুখের হাসিটা না। মা আর কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন। তার চোখে গর্ব আর মায়া একসাথে। আকাশ রিকশার হ্যান্ডেল ধরো, বাইরের রোডটা একটু বেড়েছে, কিন্তু তার মনে আজ অন্যরকম একটা তাড়াহুড়া যেন। এই ছোট্ট খুশিটা সে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে চায়। বাজারের ভিড়, মানুষের হাঁকডাক, মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে আকাশ দামাদামি করছে। সবকিছু যেন খুব সাধারণ, কিন্তু তার চোখে এটা একটা দায়িত্ব, একটা ভালোবাসা। বাজার শেষ করে ব্যাগটা হাতে নিয়ে আবার রিকশা চালাতে শুরু করো। ওকে হালকা হাসি, মনে হয়তো ইরার খুশির মুখটা ভেসে উঠছে। ঠিক তখনই সামনে থেকে একটা পরিচিত কণ্ঠ। এই যে। আকাশ ব্রেক চাপলো, তাকিয়ে দেখলো তিথি দাঁড়িয়ে আছে। আজ একটু অন্যরকম লাগছে তাকে, চোখে সেই একই রকমের দুষ্টুমি। কি ব্যাপার, আজ এত বাজে? মেহমান আসবে নাকি? হুম। তিথি হালকা হাসল, তার চোখে মজা। আকাশ একটু থেমে তাকালো, তারপর ঠোঁটে এক চিলতে তীর্যক হাসি এনে বলল, গরিবের আবার মেহমান? কথাটার ভেতরে কষ্ট আছে, কিন্তু সে সেটা হাসির আড়ালে লুকিয়ে রাখলো। তিথি এক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে মুচকি হেসে বলল, আপনি চাইলে আমি কিন্তু আপনার মেহমান হতে পারি। কথাটা বলেই সে আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন এটা শুধু মজা না, এর ভেতরে আরও কিছু লুকোনো আছে। আর আকাশ সে কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে একটু বিস্ময়, একটু দ্বিধা, যেন সে বুঝতে পারছে না এই মেয়েটার সাথে তার দূরত্বটা আসলে কতটা, আর এই দূরত্ব পেরোনো উচিত কিনা। রাস্তাটা তখনও ব্যস্ত, কিন্তু আকাশ আর তিথির মাঝের মুহূর্তটা যেন আলাদা হয়ে দাঁড়ালো। চারপাশের সব শব্দ ম্লান হয়ে গেল, শুধু দুজনের কথাই যেন ভেসে থাকলো বাতাসে। কি হলো, মেহমান মানতে অসুবিধা আছে নাকি? তিথির চোখে দুষ্টুমি, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে একটা চ্যালেঞ্জ, যেন সে দেখতে চায় এই ছেলেটা তাকে থামায় কিনা। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তার চোখে দ্বিধা। এই মেয়েটা তার জীবনের বাইরে, একদম আলাদা জগতের, তবুও হঠাৎ করেই তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। কেউ যদি নিজের ইচ্ছেতে মেহমান হতে চায়, তাকে কি আর বারণ করা যায়? উঠুন। কথাটা বলার সাথে সাথে সে হালকা করে রিকশার সিটটা ঠিক করে দিল, যেন এই সিদ্ধান্তটা সে সহজেই নিয়ে ফেলেছে। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা অনুভূতি কাজ করছে। তিথি একটুও দেরি করলো না, হাসতে হাসতে রিকশায় উঠে বসলো, ব্যাগটা পাশে রাখলো আর চারপাশে তাকাতে লাগলো, যেন নতুন একটা অভিজ্ঞতার জন্য প্রস্তুত। তাহলে আজ আমি আপনার মেহমান? আকাশ কিছু বলল না, শুধু প্যাডেল মারতে শুরু করো। তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে একটা অদ্ভুত টান, যেন সে নিজেও বুঝতে পারছে না সে ঠিক কি করছে। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে তারা ঢুকে পড়ল সেই পরিচিত গলির ভেতর, যেখানে আলো কম, কিন্তু বাস্তবতা অনেক বেশি স্পষ্ট। তিথি চারপাশে তাকিয়ে দেখছে, তার চোখে অবাক হওয়া, কিন্তু কোনো বিরক্তি নেই, বরং একটা কৌতূহল। অবশেষে আকাশ রিকশা থামালো তার ছোট্ট ঘরের সামনে। দরজাটা আধ খোলা, ভেতর থেকে মায়ের কণ্ঠ ভেসে আসছে। আকাশ ধীরে ধীরে রিকশা থেকে নামলো, তারপর তিথির দিকে তাকালো। এই তো আমার বাড়ি। তিথি নামলো, চারপাশে তাকালো। ছোট্ট ঘর, সরু গলি, কিন্তু কোথাও যেন একটা উষ্ণতা আছে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন আকাশের মা, হাতে কাজ ছিল। কিন্তু সামনের এই দৃশ্য দেখে থমকে গেলেন, তার চোখ বড় হয়ে গেল, বিস্ময়ে ভরে উঠল। আকাশ, এই মেয়েকে? মায়ের কণ্ঠে অবাক হওয়া, একটু সন্দেহ আর একটু কৌতূহল। আকাশ এক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, মা উনি আমার মেহমান। কথাটা শুনে মা আরো অবাক হয়ে গেলেন।
কারণ তার এই ছেলেটা কখনো কাউকে বাড়িতে আনে না। আর আজ হঠাৎ করে একটা মেয়ে, আর তিথি সে দাঁড়িয়ে আছে দরজার সামনে, মুখে হালকা হাসি, কিন্তু তার চোখে কৌতূহল, যেন সে নিজেও বুঝতে চাইছে এই সাধারণ ঘরের ভেতরে লুকিয়ে আছে কেমন একটা গল্প। দরজার সামনে কিছুক্ষণ নীরবতা জুড়ে থাকলো মায়ের চোখে এখনো বিস্ময়, কিন্তু সেই বিস্ময়ের ভেতরেই ধীরে ধীরে জায়গা করে নিল মমতা, কারণ তিনি জানেন তার ছেলের জীবনে কেউ এভাবে হঠাৎ করে আসে না। এসো মা, ভিতরে আসো। মায়ের কণ্ঠ নরম হয়ে গেল। এই চিরচেনা আদরের সুর। তিথি একটু হেসে মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরে পা রাখলো। তার চোখ চারপাশে ঘুরছে। ছোট্ট ঘর, কিন্তু কোথাও একটা অদ্ভুত উষ্ণতা। মা তাড়াতাড়ি একটা চেয়ারের ধুলো ঝেড়ে সামনে এগিয়ে দিলেন। এখানে বসো মা। ধন্যবাদ। তিথি বসে পড়ল, একটু গুছিয়ে বসলো, কিন্তু তার ভেতরে এখনো হালকা নার্ভাস ভাব, কারণ এই পরিবেশ তার জন্য একদম নতুন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে ইরা দৌড়ে বের হলো, কৌতূহলে তার চোখ বড় বড়। মা, কে এসেছে? মেহমান এসেছে মা। কথাটা শুনে ইরা এক দৌড়ে সামনে এসে দাঁড়ালো। তিথির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, তারপর হঠাৎ করেই বলে উঠল, ও এই তো সুন্দরী। কথাটা শুনে তিথি একটু লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে হালকা হাসতো, তার গালে লাল আভা ফুটে উঠল। আরে না, এমন কিছু না। ইরা তবুও তাকিয়ে আছে, যেন সে নতুন একটা পুতুল দেখছে। তার চোখে মুগ্ধতা। আকাশের দৃশ্যটা দেখে হালকা হাসতো, তারপর একটু মজা করে বলল, মা শুধু গল্প করলে হবে? মাংস এনেছি আর পোলাওর চাউল এনেছি। মেহমান কি না খেয়ে থাকবে? তার গলায় খুনসুটি, কিন্তু ভেতরে দায়িত্ব আছে, যেন সে চায় আজকের দিনটা একটু আলাদা হোক। মা হেসে ফেললেন, মাথা নেড়ে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই রান্না করছি। তিনি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেলেন। হাঁড়ি পাতিলের শব্দ আবার ভেসে উঠল, আর ঘরের ভেতর বসে আছে তিনজন। এক অদ্ভুত মুহূর্তে, যেখানে একদিকে সরল ভালোবাসা আর অন্যদিকে অজানা এক সম্পর্কের শুরু। রান্নাঘরের ভেতর থেকে হাঁড়ি পাতিলের শব্দ ভেসে আসছে, মশলার গন্ধে আবার ভরে উঠছে পুরো ঘরটা। মা একদিকে রান্না করছেন, অন্যদিকে বারবার চোখ চলে যাচ্ছে বাইরে বসে থাকা তিথির দিকে। তার মনে কৌতূহলে মেয়েটাকে কিভাবে এলো তার ছেলের জীবনে। কিছুক্ষণ নিজেকে থামিয়ে রাখলেও শেষ পর্যন্ত আর পারলেন না। হাঁড়ি নাড়তে নাড়তেই নরম গলায় ডাক দিলেন, এ মা, তোমার নাম কি বলো তো? আমি তিথি খালা। তিথির গলায় ভদ্রতা, মুখে হালকা হাসি। সে নিজেও বুঝতে পারছে এই প্রশ্নগুলো আসবেই। ভালো নাম। তুমি কোথায় থাকো মা? পরিবারে কে কে আছে? তিথি একটু গুছিয়ে বসলো, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, আমরা শহরের একটু ভিতরে থাকি। আব্বু একটা অফিসে কাজ করে, আম্মু বাসায়, আমি ভার্সিটিতে পড়ি, আর একটা ছোট ভাই আছে। তার কথাগুলো খুব সহজ, কিন্তু প্রতিটা কথায় একটা স্বাভাবিক গোছানো জীবনের ছাপ। মা মন দিয়ে শুনছেন, মাঝে মাঝে মাথা নাড়ছেন। তার চোখে একটা প্রশান্তি, যেন তিনি বুঝতে পারছেন মেয়েটা ভদ্র, শিক্ষিত, ভালো পরিবার থেকে এসেছে। পড়াশোনা ভালো লাগে মা? খালা, খুব ভালো লাগে, আর বন্ধুদের সাথে সময় কাটাতে। তিথি হালকা হেসে বলল। ইরা পাশে বসে সব শুনছে, মাঝে মাঝে তিথির দিকে তাকাচ্ছে মুগ্ধ হয়ে। আকাশ চুপচাপ বসে আছে, খুব বেশি কিছু বলছে না, শুধু মাঝে মাঝে তিথির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর রান্না শেষ হলে মা হাঁড়ি নামিয়ে ধীরে ধীরে সব খাবার গুছিয়ে ঘরের ভেতরে নিয়ে এলেন। আসো সবাই খেতে বসো। মাটিতে পাটি পাতা হলো, গরম ভাত, মাংস, পোলাও খুব সুন্দর করে সব সাজানো। গন্ধে মন ভরে যাচ্ছে। তিথি একটু দ্বিধা নিয়ে বসলো, কারণ এমনভাবে বসে খাওয়া তার জন্য নতুন। কিন্তু তার মুখে হাসি, সে চেষ্টা করছে মানিয়ে নিতে। ইরা তো খুশিতে আটখানা বারবার বলছে, আজ কিন্তু অনেক মজা হবে। আকাশ সবার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বসে পড়ো। তার চোখে এক অদ্ভুত শান্তি। মা নিজ হাতে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। তার মুখে তৃপ্তি, যেন এই ছোট্ট ঘরটা আজ একটু বেশি পূর্ণ হয়ে গেছে। চারজন একসাথে বসে খাচ্ছে, গল্প করছে, হাসছে। আর এই মুহূর্তে আকাশ মনে মনে বুঝতে পারছে, জীবন যতই অন্ধকার হোক,
এমন কিছু ছোট ছোট আলো থাকে যেগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। সময় কেমন করে কেটে গেল কেউ টেরই পেল না। দুপুর পেরিয়ে বিকেলের নরম আলো ঘরের ভেতরে ঢুকে পড়েছে। জানালার পাশে পড়ে থাকা সেই আলোয় চারপাশটা যেন আরো শান্ত, আরো আপন লাগছে। খাওয়া দাওয়া, গল্প, হাসাহাসির মাঝে তৃতীয় যেন নিজের অজান্তেই ছোট্ট ঘরটার সাথে একটু জড়িয়ে গেছে। কিন্তু সময় তো থেমে থাকে না। বাইরের আকাশ যেমন বদলায় তেমনি মানুষের মুহূর্ত বদলে যায়। তিথি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে নিল। মুখে হালকা একটা দ্বিধা, যেন যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে। খালা, এবার আমি আসি, অনেক দেরি হয়ে গেছে। তার গলায় ভদ্রতা, কিন্তু ভেতরে কোথাও একটা টান, যা সে নিজেও বুঝতে পারছে না। মা একটু অবাক হয়ে তাকালেন, তারপর মায়া ভরা কণ্ঠে বললেন, সে কি মা, এখনই চলে যাবে? মায়ের চোখে একটা অদ্ভুত স্নেহ, যেন তিনি চাইছেন এই মেয়েটা আর একটু থাকুক, এই ছোট্ট ঘরটা আর একটু প্রাণবন্ত থাকুক। না খালা, মা চিন্তা করবে, অনেক সময় হয়ে গেছে। মা মাথা নাড়লেন, বুঝলেন। তারপর হালকা করে আকাশের দিকে তাকালেন। আকাশ রিকশায় করে দিয়াই মেয়েটাকে। আকাশ কিছু না বলে মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে একটা নীরব স্বীকৃতি। বাইরে বিকেলের আলো, হালকা বাতাস, হালকা আকাশ। রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। তিথি এসে উঠে বসল, কিন্তু আজ তার মনটা অন্যরকম। রিকশা চলতে শুরু করলো, রাস্তার ভিড় আগের মতোই, কিন্তু তিথির চোখ বারবার চলে যাচ্ছে আকাশের দিকে। তার চালানোর ভঙ্গি আর নীরবতা, তার চোখের গভীরতা, আজ কেন যেন ওই ছেলেটাকে আরো ভালো লাগছে, আরো কাছে মনে হচ্ছে। অথচ সে জানে অনুভূতির কোনো ব্যাখ্যা নেই। তিথি চুপচাপ বসে আছে, কিন্তু তার দৃষ্টি আকাশের পেছনে আটকে আছে, যেন সে এই মুহূর্তটাকে ধরে রাখতে চায়। আর আকাশের সামনে তাকিয়ে রিকশা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে পেছনের সেই দৃষ্টিটা আজ অন্যরকম। তবুও সে কিছু বলে না, কারণ সে জানে এই অনুভূতিগুলো যত সুন্দরী হোক, তার জীবনের পথটা ততটা সহজ না। বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছে, আর তাদের এই নীরব যাত্রাটা আরো গভীর হয়ে উঠছে, যেখানে কথার প্রয়োজন নেই, শুধু অনুভূতির সব কিছু বলে দিচ্ছে। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। শহরের রাস্তাগুলোতে লাইট জ্বলে উঠতে শুরু করেছে। সেই নরম আলো আধারির মাঝে আকাশ রিকশাটা থামানো এক সুন্দর গোছানো বাড়ির সামনে। তিথি ধীরে ধীরে নামলো, ব্যাগটা ঠিক করে কাঁধে নিল, তারপর একবার আকাশের দিকে তাকালো, চোখে আজও সেই অদ্ভুত টান। আচ্ছা চলুন না, ভিতরে যাবে। তার কণ্ঠে একটুখানি আশা, যেন সে চায় এই মানুষটা তার জগৎটাকেও একবার দেখুক। আকাশ একটু থেমে গেল, চোখে একা মুহূর্তের দ্বিধা, তারপর হালকা করে হাসলো। না থাক, অন্য একদিন যাব। কথাটা খুব সহজ, কিন্তু এর ভেতরে একটা দূরত্ব টেনে ধর, যেন সে নিজেই সীমারেখাটা ঠিক করে নিচ্ছে। তিথি কিছু বলল না, শুধু মাথা নেড়ে হালকা হাসল। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে গেল। দরজার ভেতর পা রাখতেই যেন তার জগৎটা আবার বদলে গেল। বাইরে যে সরলতা, যে উষ্ণতা ছিল, এখানে এসে তা কোথায় যেন হারিয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। দাঁড়াও। তিথি থেমে গেল, পেছনে তাকালো। তার বাবা সোফায় বসে আছেন, চোখে কড়া দৃষ্টি। ওই রিক্সাওয়ালার সাথে তোমার কি? কথাটা শুনে তিথি একটু চমকে উঠল, কিন্তু নিজেকে সামনে নিল। আমি খবর পেয়েছি তুমি প্রতিদিন ওর রিক্সায় ওঠো, কারণ কি? তার গলায় সন্দেহ, কঠোরতা, যেন তিনি আগে কিছু ধরে নিয়েছেন। তেমন কিছু না, সাধারণ পরিচিত, আর কিছু না। তিথি শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু তার চোখে একটুখানি অস্বস্তি ধরা পড়ল। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার দৃষ্টি তিথির চোখে আটকে গেল। কিন্তু তোমার চোখে তো আবেগ দেখছি। কথাটা শুনে তিথি থেমে গেল, যেন হঠাৎ করে সে নিজেই নিজের ভেতরটা দেখতে পেল। শোনো, আবেগে গা ভাসিয়ে দিও না। এই বয়সে অনেক কিছু ভালো লাগে, কিন্তু সবকিছু ঠিক না। তার কণ্ঠ কঠিন, কিন্তু ভেতরে একটা ভয়, মেয়েকে হারানোর ভয়, ফুল পথে যাওয়ার ভয়। তিথি চুপ করে রইল, কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ভেতরে এখন অদ্ভুত এক অনুভূতি, একদিকে বাবার কথা আর অন্যদিকে সেই রিক্সাওয়ালা ছেলেটার শান্ত চোখ, যার ভেতরে লুকিয়ে আছে অজানা এক গল্প। আর বাইরে আকাশ রিক্সা ঘুরিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে।
সে জানে না তার এই উপস্থিতি কারো জীবনে কত বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কিংবা কত বড় ঝড়ের শুরু হতে যাচ্ছে। রাত নেমে এসেছে, শহরের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। চারপাশে শুধু নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ডাক আর জানালার বাইরে ফিকে চাঁদের আলো। তিথি নিজের ঘরের বিছানায় বসে আছে। আলোটা ম্লান টেবিল ল্যাম্পের নরম আলো তার মুখে পড়ছে, কিন্তু তার চোখে আজ ঘুম নেই। মনটা অদ্ভুতভাবে অস্থির। সে বারবার একই কথা ভাবছে, একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। আচ্ছা, আকাশ তো একটা সাধারণ রিক্সা চালক, তাহলে কেন কেন ওকে আমার কাছে অন্যরকম লাগে? তার চোখে আজ কৌতূহল, একটু লজ্জা আর একটু ভয়ও। কেন মনে হয় ওর ভিতরে কিছু আছে যা আমি দেখতে পাচ্ছি না, তবু অনুভব করতে পারছি। সে বালিশে মাথা রেখে ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে যায় আজকের প্রতিটা মুহূর্ত, আকাশের নীরবতা, তার কথা বলার ভঙ্গি, তার চোখের গভীরতা। কেন আলাদা একটা অনুভূতি হচ্ছে? সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তবুও আকাশের মুখটা ভেসে ওঠে তার বুকের ভেতর হালকা একটা কাঁপন। সে নিজেই বুঝতে পারছে না এই অনুভূতির নাম কি, শুধু জানে এটা নতুন আর অদ্ভুতভাবে গভীর। অন্যদিকে শহরের অন্য এক কোণে ছোট্ট সেই ঘরে বসে আছে আকাশ, জানালার পাশে ঠিক গত রাতের মতো। তার হাতে একটা পুরনো ছবি, অন্ধকারে ঠিক মতো দেখা যায় না, কিন্তু সে জানে এই ছবির প্রতিটা রেখা। তার চোখে আবার সেই একই ব্যথা, সেই একই শূন্যতা। নীলা। নামটা উচ্চারণ করতেই তার গলা কেঁপে ওঠে, চোখে পানি জমে যায়। সে আজও ভুলতে পারেনি, চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু কষ্ট হয়ে থেকে যায়। আমি এখনো তোমাকে ভালোবাসি, শুনছো? তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, সে মাথা নিচু করে ফেলে। নীলার জন্য আজও তার মনে আগের মতোই ভালোবাসা। কেন তোমাকে বলতে পারছি না? কেন আজও মনে হয় তুমি আছো আমার পাশে? তার চোখ থেকে নীরবে পানি গড়িয়ে পড়ে। সে জানে এই ভালোবাসার কোনো শেষ নেই, কোনো পরিণতি নেই। একদিকে তিথি নতুন এক অনুভূতির দ্বিধায় ডুবে যাচ্ছে, আর অন্যদিকে আকাশ পুরনো এক ভালোবাসার শূন্যতায় বন্দী। দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে, কিন্তু তাদের মাঝখানে তৈরি হচ্ছে এক অদৃশ্য সেতু, যেখানে অতীত আর বর্তমান ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে। আর সেই জড়িয়ে যাওয়া একদিন কি রূপ নেবে সেটা এখনো কেউ জানে না। নতুন একটা সকাল, রোদের নরম আলো ধীরে ধীরে শহরের গায়ে ছড়িয়ে পড়ছে। রাস্তার ভিড় বাড়ছে, মানুষজন নিজ নিজ কাজে ছুটছে, অথচ সেই ভিড়ের মাঝেও আজকেও একজন আলাদা করে অপেক্ষা করছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে তিথি, হাতে ব্যাগ, চোখে অদ্ভুত এক অপেক্ষা, যেন কারোর জন্য পথ চেয়ে আছে সে। তার সামনে দিয়ে একের পর এক রিক্সা যাচ্ছে, কেউ থামছে, কেউ ডাকছে, কিন্তু তিথি মাথা নাড়িয়ে না করে দিচ্ছে। না, লাগবে না। তার চোখ বারবার রাস্তার ওই দিকটায় চলে যাচ্ছে, যেন সেই কাউকে খুঁজছে, কাউকে দেখার জন্যই দাঁড়িয়ে আছে। কেন যেন অন্য কারো রিক্সায় উঠতে মন চায় না। আকাশের সাথে গল্প করতে ভালো লাগে। ওর কথা বলার ভঙ্গি, ওর শান্ত স্বভাব, সব কিছু কেমন যেন আলাদা। তিথি চাইলে খুব সহজেই গাড়িতে করে যেতে পারে, তার কোনো অভাব নেই, কিন্তু সে সব সময় স্বাভাবিক জীবনযাপন করতে ভালোবাসে। সাধারণের মাঝেই নিজের সুখ খুঁজে নেয়, কিন্তু এখন সেই সাধারণের মাঝেও একটা নির্দিষ্ট মানুষ জায়গা করে নিয়েছে। এখন তো আকাশের রিক্সা ছাড়া অন্য রিক্সায় উঠতেই মন চায় না। ঠিক তখনই দূর থেকে একটা পরিচিত রিক্সা চোখে পড়ে। ধীরে ধীরে এগিয়ে আসছে, রিক্সার হ্যান্ডেলে ভর দিয়ে বসে আছে আকাশ। মাথা একটু নিচু, নিজের মতো করে চলেছে। তিথির মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। আকাশ ঠিক তখনই ইরাকে নামিয়ে দিয়ে ফিরে আসে, তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে সেই আগের মতোই নীরবতা। হঠাৎ আকাশ, এদিকে আসুন। নামটা শুনেই আকাশ থমকে যায়, ব্রেক কষে রিক্সা থামিয়ে ফেলে। তার চোখে স্পষ্ট অবাক ভাব। সে ধীরে ধীরে তিথির দিকে তাকায়, যেন বিশ্বাসই করতে পারছে না। আপনি আমার নাম জানেন? তার কণ্ঠে বিস্ময় আর একটু কৌতূহল। তিথি হালকা হেসে এগিয়ে আসে, তার চোখে দুষ্টুমি মেশানো কোমলতা। কেন, আপনার নাম জানা যাবে না নাকি? আকাশ কিছুক্ষণ চুপ করে থাকে, যেন বুঝতে চেষ্টা করছে এই মেয়েটা ঠিক
কেন তার মধ্যে এমন অদ্ভুত সহজতা? না মানে আমি ভাবিনি আপনি মনে রাখবেন। সবাইকে মনে রাখা যায় না, কিন্তু কিছু মানুষকে না চাইলেও মনে থেকে যায়। কথাটা শুনে আকাশের বুকের ভেতর হালকা একটা ঝাঁকুনি লাগে, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপ করে তাকিয়ে থাকে। এই নীরব দৃষ্টির মাঝে যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। যাবেন না নাকি আজও আমাকে অপেক্ষা করাবেন? উঠুন। তিথি উঠে বসে, কিন্তু আজকের এই ওঠাটা আগের মতো নয়। আজকের মধ্যে আছে এক ধরনের অদ্ভুত স্বস্তি, যেন সে ঠিক জায়গাতেই এসেছে। রিক্সা আবার চলতে শুরু করে, কিন্তু আজকের এই পথটা, এই যাত্রাটা আগের যে কোনো দিনের চেয়ে আলাদা। কারণ আজ তাদের মাঝে শুধু যাত্রী আর চালকের সম্পর্ক নেই, বরং তৈরি হচ্ছে এক অজানা গল্পের সূচনা। সকালটা ধীরে ধীরে দুপুরের দিকে গড়াচ্ছে, রোদের তেজ একটু বেড়েছে, কিন্তু তবুও বাতাসে এক ধরনের নরম মাধুর্য আছে। রিকশার চাকার শব্দ আর শহরের কোলাহল মিশে তৈরি করছে এক অদ্ভুত ছন্দ। সেই ছন্দের মাঝে পাশাপাশি চলছে দুজন মানুষ, একজন সামনে আর একজন পেছনে বসে, কিন্তু তাদের মাঝে দূরত্বটা আজ যেন আগের চেয়ে অনেকটাই কম। আজ কোথায় যাবেন? আকাশ স্বাভাবিক কণ্ঠেই প্রশ্নটা করে, কিন্তু তার ভেতরে আজ একটু কৌতূহল আছে, কারণ প্রতিদিনের মতো আজ তিথির চোখে সেই নির্দিষ্ট গন্তব্যের তাড়া নেই। তিথি হালকা করে সামনে ঝুঁকে বসে, বাতাসে উঠতে থাকা চুলগুলো কানের পাশে সরিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলে, আজ সারা শহর ঘুরবো। কথাটা শুনে আকাশে একটু থমকে যায়। হাতের প্যাডেলে চাপ দেওয়া যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। রিক্সায় সারা শহর? তার কণ্ঠে অবাক ভাব স্পষ্ট, যেন সে ঠিক বুঝতে পারছে না এই মেয়েটা মজা করছে নাকি সত্যি বলছে। তিথি মুচকি হেসে আকাশের পেছনের দিকে তাকিয়ে থাকে, চোখে এক ধরনের দুষ্টু ছিঁড়ে। সমস্যা কি? যদি চালকটা বিশ্বস্ত হয় তাহলে সারা শহর কেন, সারা পৃথিবী ঘুরতো, সমস্যা নেই। কথাটা যেন শুধু কথা না, এর ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু, এক ধরনের ইঙ্গিত, এক ধরনের বিশ্বাস। আকাশের হাত থেমে যায় না, রিক্সা চলতেই থাকে, কিন্তু তার মনটা যেন হঠাৎ করে অন্য কোথাও চলে যায়। সে একবার ঘাড় ঘুরিয়ে তিথির দিকে তাকায়, গভীরভাবে, একটু অবাক হয়ে, একটু বুঝতে চেয়ে। তিথির চোখে আজ এক অদ্ভুত শান্তি, আর সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে কিছু না বলা কথা। আকাশের বুকের ভেতরে হালকা একটা চাপ অনুভব হয়, কিন্তু সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেয়। সে কিছু বলে না, কারণ সে বুঝতে পারছে এই কথাগুলোর মানে হয়তো তার ভাবার চেয়ে বেশি গভীর। কিন্তু সে এই গভীরে যেতে চায় না, তার মন এখনো আটকে আছে অতীতে, সেই পুরনো স্মৃতিতে, যেখানে নীলার ছায়া আজও রয়ে গেছে। সে নিজেকে সামনে নেয়, আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, যেদিকে বলবেন সেদিকে যাব। তিথি হালকা করে হাসে, কিন্তু তার সেই হাসির ভেতরে আজ এক ধরনের নিশ্চিন্ততা, যেন সে জানে এই মানুষটার পাশে থাকতে পথ হারানোর ভয় নেই। রিক্সা এগিয়ে চলে শহরের এক রাস্তা থেকে আরেক রাস্তায়, কিন্তু আসলে তারা শুধু শহর ঘুরছে না, ধীরে ধীরে একে অপরের মনটাও ঘুরে দেখছে। একজন বুঝতে চাইছে, আরেকজন বুঝতে না যাওয়ার চেষ্টা করছে, আর এই টানাপোড়েনের মাঝে জন্ম নিচ্ছে এক অদ্ভুত সম্পর্ক, যার নাম এখনো কেউ জানে না, কিন্তু অনুভব দুজনেই করছে, একটু একটু করে গভীরভাবে। দুপুর গড়িয়ে বিকেলের রং নামতে শুরু করেছে, আকাশে হালকা কমলা আভা, রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো জমে উঠছে। মানুষের ভিড়, হাসি আর খাবারের গন্ধ মিশে এক অদ্ভুত প্রাণবন্ত পরিবেশ তৈরি করছে। রিক্সা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, হঠাৎই আকাশ, থামান, থামান বলছি। তিথির কণ্ঠে হঠাৎ উত্তেজনা, যেন কোনো প্রিয় জিনিস চোখে পড়েছে। আকাশ একটু অবাক হয়ে ব্রেক করে। কি হলো? তিথির সামনে আঙুল তুলে দেখায়। রাস্তার পাশে একটা ফুচকার দোকান, চারপাশে ভিড়, হাসাহাসি, কেউ খাচ্ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে। চলুন ফুচকা খাই। আমি কি মেয়ে নাকি? তার কণ্ঠে একটু লজ্জা, একটু অপ্রস্তুত ভাব। তিথি হেসে ফেলে, চোখে দুষ্টুমি ঝিলিক দেয়। কেন, অনেক ছেলে আছে যাদের ফুচকা পছন্দ। আপনি কান, আমি এখানে থাকি। তিথি এবার আর কিছু না বলে হঠাৎ করে আকাশের হাতটা ধরে ফেলে। আরে চলুন তো। হঠাৎ স্পর্শে আকাশ যেন থমকে যায়, তার শরীর কেঁপে ওঠে, বুকের ভেতরটা ধক করে ওঠে।
তিথির হাতের স্পর্শটা অদ্ভুত উষ্ণ নরম, কিন্তু তার জন্য একেবারে নতুন। সে এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারে না, শুধু তাকিয়ে থাকে তিথির দিকে। তিথি টেনে নিয়ে যায় তাকে ফুচকার দোকানের সামনে, যেন এটা একদম স্বাভাবিক ব্যাপার। আই ভাইয়া 2 প্লেট দিন না। আকাশ এখনো একটু অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ বারবার নিজের হাতের দিকে চলে যাচ্ছে, যেখানে এখনো তিথির স্পর্শের অনুভূতি রয়ে গেছে। সে আস্তে করে হাতটা মুঠো করে ফেলে, যেন সেই অনুভূতিটা ধরে রাখতে চায়। তিথি খেতে খেতে হঠাৎ তার দিকে একটা ফুচকা বাড়িয়ে দেয়। নিন, খেয়ে দেখুন। আকাশ একটু ইতস্তত করে তারপর ধীরে ধীরে নিয়ে খায়। মুখে ফুচকার টক মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ে, কিন্তু তার চেয়েও বেশি কিছু ছড়িয়ে পড়ছে তার ভেতরে। কেমন? খারাপ না। সে হালকা হাসে। অনেকদিন পর তার মুখে এমন সহজ একটা হাসি ফুটে ওঠে। তিথি সেই হাসিটা দেখেই চুপ করে যায়। তার চোখে অন্যরকম একটা অনুভূতি জেগে ওঠে। এই সাধারণ মুহূর্তে এই ছোট্ট খুনসুটি, কিন্তু এর মাঝেই তারা দুজনে একটু একটু করে কাছাকাছি চলে আসছে। একজন বুঝে উঠতে পারছে না, আরেকজন বুঝে ফেলছে, তবুও কিছু বলছে না। শুধু সময় নিজের মতো করে গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছে একটু একটু করে গভীর দিকে। ধীরে ধীরে দিনটা শেষ হয়ে গেছে। বিকেলের রং মুছে গিয়ে চারপাশে নেমে এসেছে গভীর রাত। রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে আলো আর অন্ধকারে মিশেরে। শহরটা আজ অন্যরকম লাগছে। সারাদিন ঘোরাঘুরির পর রিক্সাটা ধীরে ধীরে একটা নিরিবিলি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। চারপাশে ভিড় কম, হালকা ঠান্ডা বাতাস বইছে। বাড়ি যাবেন নাকি সারা রাত রাস্তায় করবেন? আকাশ শান্ত গলায় বলে, কিন্তু তার কণ্ঠে ক্লান্তির ছাপ স্পষ্ট। তিথি পেছনে বসে হালকা হেসে তাকায়। কেন, আপনার ভালো লাগছে না? তার কণ্ঠে মিষ্টি খুনসুটি, যেন সে ইচ্ছে করে একটু উত্তক্ত করছে। আকাশ একটু মাথা নাড়িয়ে হালকা হাসে। এখন আমি ক্লান্ত আর চালাতে পারবো না। তাহলে চলুন বাড়ি যাই। রিক্সা আবার চলতে শুরু করে, কিন্তু আকাশের রাতটা যেন অন্যরকম কিছু নিয়ে অপেক্ষা করছিল। হঠাৎই সামনে কয়েকটা ছায়া নড়তে দেখা যায়। রাস্তাটা প্রায় ফাঁকা, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে যায় কিছু লোক। আকাশ ধীরে ব্রেক করে চোখ তুলে তাকায়, আর তাকাতেই তার শরীর জমে যায়। চোখ বড় হয়ে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে যায়। সে চিনে ফেলেছে এরা এরা সেই মানুষগুলো যাদের মুখ সে কখনো ভুলতে পারেনি। সেদিন তারা নিরাগে ছিঁড়ে খেয়েছিল, তার জীবনটা শেষ করে দিয়েছিল। সেই ভয়ঙ্কর রাতের প্রতিটা দৃশ্য আবার চোখের সামনে ভেসে ওঠে। নীরার কান্না, তার চিৎকার, সাহায্যের আকুতি। আকাশের হাত কাঁপতে শুরু করে, হ্যান্ডেল শক্ত করে ধরে রাখে। তার চোখে রক্তিম রাগ, কিন্তু মুখে অদ্ভুত নীরবতা। অন্যদিকে গুন্ডাগুলো ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে নোংরা দৃষ্টি। কিরে, রাতে সুন্দরী নিয়ে ঘুরছিস? আপু, আমাদের সাথেও একটু ঘুরবেন নাকি? তিথি ভয়ে একটু সরে বসে, কিন্তু নিজেকে সামনে নেয়। সে আকাশের দিকে তাকায়, কিন্তু আকাশ যেন অন্য জগতে। তার চোখে এখন শুধু সেই পুরনো রাত, সেই কষ্ট, সেই অসহায়ত্ব। তার মুঠো শক্ত হয়ে যাচ্ছে, শিরা ফুলে উঠছে, কিন্তু সে কিছু বলছে না, কারণ আজ তার পাশে আছে তিথি। সে চায় না তার এই অন্ধকার দিকটা তিথির সামনে প্রকাশ পাক। গুন্ডাগুলো আরও কাছে এগিয়ে আসে, তিথির দিকে বাজে কথা ছুড়ে দেয়, কিন্তু আকাশ স্থির। বাইরে সে চুপ, কিন্তু ভেতরে ভয়ঙ্কর ঝড় বইছে। তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে, শ্বাস ভারী হচ্ছে, মনে হচ্ছে সে নিজের ভেতরের আগুনটাকে জোর করে চেপে রাখছে। তিথি বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। আকাশের এই নীরবতা, এই দৃষ্টি সে আগে কখনো দেখেনি। আকাশ? তার কণ্ঠে ভয় আর অজানা আশঙ্কা, কিন্তু আকাশ কোনো উত্তর দেয় না, শুধু সামনে তাকিয়ে থাকে এই মানুষগুলোর দিকে, যাদের জন্য তার জীবনটা অন্ধকারে ডুবে গেছে। চারপাশের বাতাসটা হঠাৎ করেই ভারী হয়ে গেছে। রাস্তার আলোয় গুন্ডাগুলোর ছায়া আরও ভয়ঙ্কর লাগছে। তিথির বুক ধড়ফড় করছে। সে বারবার আকাশের দিকে তাকাচ্ছে, যেন একটুখানি সাহস খুঁজছে তার চোখে। আকাশ, কিছু বলুন ওদের। তার কণ্ঠে স্পষ্ট ভয় আর একরাশ ভরসা, যেন সে বিশ্বাস করে এই মানুষটা কিছু একটা করবে। কিন্তু আকাশ আজ অন্যরকম। তার মুখটা শক্ত, চোখে কোনো আবেগ নেই, শুধু ঠান্ডা একটা দৃষ্টি। আমি তো সাধারণ রিক্সাওয়ালা, ওদের কি বলবো? আমি কি ওদের সাথে পারবো? কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধে যায় তিথির মনে। সে একদম থমকে যায়, বিশ্বাসই করতে পারে না এই সেই আকাশ
যে একটু আগেও এতটা শান্ত, এতটা নির্ভরযোগ্য লাগছিল। তিথির চোখে হতাশা জমে ওঠে। গুন্ডাগুলো হেসে ওঠে বিকৃত হাসি। এই তো ভদ্র ছেলে, মেয়েটাকে দিয়ে চলে যা, নিজের জান বাঁচা। আকাশ কিছু না বলেই ধীরে ধীরে রিক্সা থামায়। তারপর নিচু গলায়, নামুন। আকাশ, এটা করতে পারেন না। তার চোখ ভিজে উঠেছে, কণ্ঠ কাঁপছে। আকাশ চোখ ফিরিয়ে নেয়, যেন তাকাতে পারছে না। আগে নিজের জীবন। কথাটা বলে সে চুপ হয়ে যায়। তিথির ভেতরটা ভেঙে পড়ে। তার মনে হয় সে ভুল মানুষকে বিশ্বাস করেছে। তাহলে মানুষ চিনতে ভুল করলাম। আকাশ আর এক মুহূর্ত দাঁড়ায় না, রিক্সা ঘুরিয়ে একটু দূরে চলে যায়। কিন্তু তার চোখ, তার শ্বাস সবকিছু বলে দিচ্ছে সে পালিয়ে যাচ্ছে না, সে কিছু একটা করছে। একটু দূরে গিয়ে সে ফোন বের করে, কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। ওদের শ্যুট করতে হবে। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধু প্রতিশোধ। সেই পুরনো আগুন আবার জ্বলে উঠেছে। এদিকে গুন্ডাগুলো ধীরে ধীরে তিথির দিকে এগিয়ে আসছে, তাদের চোখে নোংরা লালসা। তিথি পিছিয়ে যাচ্ছে, ভয় তার শরীর কাঁপছে। ঠিক তখনই দূর থেকে একটা কালো গাড়ি দ্রুত এসে ব্রেক করে। সবকিছু যেন কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায়। গাড়ির ভেতর থেকে গুলির শব্দ, একের পর এক। গুন্ডাগুলো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, শুধু গুলির শব্দের প্রতিধ্বনি। তিথি সবকিছু দেখে ফেলে। তার চোখ বড় বড় হয়ে যায়, তার শ্বাস বন্ধ হয়ে আসছে যেন। আকাশ আর সহ্য করতে পারে না, ভয়ে তার শরীর ঝরে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই আকাশ দৌড়ে আসে, তার চোখে আতঙ্ক, তাড়াহুড়া। সে তিথিকে কোলে তুলে নেয়, বুকের সাথে জড়িয়ে ধরে। কিছু হবে না, আমি আসছি। তার কণ্ঠে অদ্ভুত কোমলতা, কিন্তু চোখে এখনো সেই আগুন। সে দ্রুত তাকে নিয়ে চলে যায় অন্ধকার রাস্তা পেরিয়ে, শহরের ভিড় থেকে দূরে একটা নিরিবিলি বাসার সামনে এসে থামে। দরজা খুলে ভেতরে ঢোকে, তিথিকে বিছানায় শুইয়ে দেয়। তার কপালে হাত রাখে, চোখে গভীর দৃষ্টি। বাইরে থেকে সে সাধারণ ভীতু এক রিক্সা চালক, কিন্তু ভেতরে সে সম্পূর্ণ অন্য কেউ। আজ তিথি সেই সত্যের খুব কাছে চলে এসেছে, কিন্তু এখনো পুরোটা জানে না। আর যখন জানবে, তখন এই গল্পটা কোন দিকে মোড় নেবে সেটা সময়ই বলে দেবে। নিস্তব্ধ রাত, জানালার বাইরে হালকা বাতাস বইছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতরটা নীরব, শুধু একটু মৃদু আলো জ্বলছে। বিছানায় শুয়ে আছে তিথি। ধীরে ধীরে তার চোখের পাতা কেঁপে ওঠে, তারপর আস্তে আস্তে চোখ খুলে যায়। চারপাশে তাকাতেই সে থমকে যায়। অচেনা একটা ঘর, অপরিচিত পরিবেশ। বুকের ভেতর এক মুহূর্তে ভয় ছড়িয়ে পড়ে। আমি আমি কোথায়? সে দ্রুত উঠে বসে, শ্বাস দ্রুত হয়ে যায়, চোখে আতঙ্ক। ঠিক তখনই পাশের দিকে তাকাতেই তার শরীর আরো শক্ত হয়ে যায়। আকাশ, সে চুপচাপ বসে আছে, মাথা নিচু, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছে। তিথি মনে একসাথে হাজারটা কথা ভেসে ওঠে। আর তখনই তার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর মুহূর্ত, যখন সে জ্ঞান হারিয়ে যাচ্ছিল। সেই কালো পোশাকধারী লোকগুলো, আর তাদের মুখে একটা শব্দ, বস। সেই শব্দটা তার মাথায় বারবার ঘুরতে থাকে। তিথির চোখ বড় হয়ে যায়। সে হঠাৎ লাফ দিয়ে বসে পড়ে। আপনি কে আকাশ? আপনার পরিচয় কি? একদম মিথ্যে বলবেন না, আমি সব দেখেছি। কালো পোশাকে পরা লোকগুলো আপনাকে বস বলছে। ঘরের ভেতর হঠাৎ ভারী নীরবতা নেমে আসে। আকাশ ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে কোনো ভয় নেই, কোনো অস্বস্তি নেই, শুধু গভীর এক ক্লান্তি। সে একটু চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ, আমি শুধু রিক্সা চালক না। কথাটা যেন ঘরের বাতাসকে ভারী করে তোলে। আকাশ জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে অন্ধকার আকাশ। আমি রিক্সা চালাই কারণ আমি কাউকে খুঁজছিলাম। আমার একটা জীবন ছিল, একটা ভালোবাসা ছিল। তিথি চুপ করে তাকিয়ে থাকে। তার রাগ একটু কমে আসে, কৌতূহল বেড়ে যায়। নীলা। নামটা উচ্চারণ করতে আকাশের চোখ ভারী হয়ে আসে। ওকে আমি হারিয়েছি সেই রাতটা আমি আজও বলতে পারি না। ওরা শুধু ওকে শেষ করে দেয়নি, আমাকে ভেঙে দিয়েছে। তিথি চুপচাপ শুনছে। তার চোখে আর আগের রাগ নেই, সেখানে এখন শুধু ধাক্কা। তারপর থেকে আমি পালিয়ে বেড়াইনি, আমি খুঁজেছি। প্রতি রাতে আমি রিক্সা চালাই, মানুষ খুঁজি না, তাদের ছায়া খুঁজি। কারণ আমি জানি ওদের শেষ না করলে আমি কখনো শান্তি পাবো না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। তিথি বসে আছে তার সামনে। এখন আর শুধু একজন রিক্সা চালক নেই, বরং একজন ভাঙা মানুষ, যার ভেতরে
লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আগুন। ঘরের ভেতর এখন এক অদ্ভুত ভারী নীরবতা। বাইরে রাত আরও গভীর হয়েছে, জানালার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে, কিন্তু এই ঘরের ভেতরে বাতাসটাও যেন থমকে আছে। তিথি বসে আছে বিছানার এক কোণে, চোখে হাজারো প্রশ্ন, বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা। সে আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আকাশ যেন কোথাও দূরে নিজেরই ভেতর হারিয়ে গেছে। তিথির মনে ধীরে ধীরে একটা ভয় ঢুকে পড়ে, না ভয় না, বরং এক ধরনের কষ্ট, অজানা কষ্ট। আকাশ অন্য কাউকে ভালোবাসে, তাহলে আমার কি হবে? সে নিজের বুক চেপে ধরে, যেন এই ভাবনাটা তাকে ভেঙে দিচ্ছে। আমি তো ওকে ভালোবেসে ফেলেছি। তার চোখ ভিজে ওঠে, কিন্তু সে কান্না আটকায়। হঠাৎই তিথি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আকাশের দিকে এগিয়ে যায়। প্রতিটা পদক্ষেপে তার বুক কাঁপছে, কিন্তু থামে না। আকাশ তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে, তার চোখে পুরনো স্মৃতির ছায়া। তিথি তার পেছনে এসে দাঁড়ায়। আকাশ, আমি আপনাকে ভালোবাসি আকাশ। কথাটা ঘরের ভেতর যেন বজ্রপাতের মতো নেমে আসে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। আকাশের চোখ স্থির হয়ে যায়, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু একটা কঠিন নীরবতা। বলে যান। তার কণ্ঠ শান্ত কিন্তু অদ্ভুতভাবে শক্ত। তিথি থমকে যায়, তার চোখ বড় হয়ে ওঠে। কেন? আমি শুধু নীলাকে ভালোবাসি। সে তো নেই। সে কাপা গলায় বলে ফেলে। আকাশ এক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমার মনে আছে ও চিরকাল থাকবে। ঘরের বাতাস আবার ভারী হয়ে যায়। তিথি দাঁড়িয়ে থাকে, চোখে পানি, বুকের ভেতর ভেঙে যাওয়া স্বপ্নের শব্দ। আর আকাশ, সে যেন এক জায়গায় স্থির হয়ে গেছে, অতীতের এক নামের ভেতর আটকে। ঘরের ভেতর বাতাসটা যেন আরও ভারী হয়ে গেছে। নীরবতা এমনভাবে নেমে এসেছে সে যে নিজের শ্বাসের শব্দও শোনা যাচ্ছে। আকাশ একদিকে দাঁড়িয়ে, অন্যদিকে তিথি, দুইজনের মাঝখানে অদৃশ্য এক দূরত্ব। তিথির চোখে আজ আর কোনো দ্বিধা নেই, শুধু একরাশ ভালোবাসা। ভয়ও আছে, কিন্তু তার চেয়ে বড় সাহস। হঠাৎ করে তিথি এগিয়ে আসে, আর কোনো কিছু না ভেবে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ প্লিজ, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আকাশ এক মুহূর্ত থমকে যায়, শরীরটা কেঁপে ওঠে। এই স্পর্শটা তার কাছে অচেনা, আবার অদ্ভুতভাবে কাঁপিয়ে দেওয়া। সে ধীরে ধীরে তিথিকে ছাড়াতে চায়, কিন্তু তিথি আরও শক্ত করে ধরে রাখে, যেন ভয় পায় ছুটে গেলে সে হারিয়ে যাবে। আমাকে দূরে সরিয়ে দিবেন না। আকাশ চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভেতর দুইটা যুদ্ধ চলছে, একদিকে অতীত নীরা, অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা এই সত্যি অনুভূতি। সে আস্তে করে তিথির হাত ধরে দূরে সরিয়ে দেয়, কিন্তু খুব শক্ত, না যেন কষ্ট হচ্ছে তারও। আপনি বড় লোকের মেয়ে, আপনার ভালো জায়গায় বিয়ে হবে। তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু বাস্তবতার ভার। তিথি মাথা নাড়ে। আমি চাই না, আমি কাউকে চাই না, আমি আপনাকেই চাই। তার কণ্ঠ ভেঙে আসে, চোখে পানি জমে যায়, কিন্তু সে পিছিয়ে যায় না। আকাশ এক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলে, না, আমার লোক আসবে, আপনাকে বাড়ি দিয়ে আসবে। না। চুপচাপ বাড়ি যান। এই কথাগুলোতে কোনো কঠোরতা নেই, কিন্তু একটা অদৃশ্য দেয়াল আছে যেটা কেউ ভাঙতে পারছে না। আমি যাব না। তার কণ্ঠ জেদি, কিন্তু ভেতরে ভেঙে পড়া এক ভালোবাসা। আকাশ চোখ সরিয়ে নেয়, যেন এই মুহূর্তটা তার জন্য সহজ না। যেতেই হবে। সময় এগিয়ে গেছে, কয়েক মাস কেটে গেছে। শহরের রাস্তাগুলো বদলায়নি, বদলেছে শুধু কিছু অনুভূতি আর কিছু অপেক্ষা। তিথির জীবনেও সেই অপেক্ষার নাম এখন একটাই, আকাশ। প্রতিদিনই একই দৃশ্য, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের চোখে আশা, হাতে ধৈর্য আর মনে এক অদ্ভুত জেদ। আকাশ প্রতিদিনই সেই রাস্তা দিয়ে যায়, দেখে, চেনে, কিন্তু থামে না। না চাইলেও তার চোখ এক মুহূর্তের জন্য তিথির দিকে চলে যায়, তারপর আবার সামনে। ভেতরে কোথাও একটা টান তৈরি হয়েছে, অস্বীকার করা যায় না, কিন্তু সে সেই টানকে নাম দিতে চায় না। থামলে আবার সব কিছু বলতে যাবে, আমি থামতে পারবো না। আর তিথি, সে আজ আর রাস্তার অপেক্ষায় দাঁড়িয়ে নেই। আজ তার চোখে এক সিদ্ধান্ত। আজ আমি আর অপেক্ষা করব না, আজ আমি যাব। দুপুর গড়িয়ে বিকেল, তিথি ধীরে ধীরে পৌঁছে যায় আকাশের বাড়ির সামনে। ছোট্ট সাধারণ একটা বাড়ি, বাইরে থেকে যতটা সাদামাটা, ভেতরের গল্প হয়তো ততটাই গভীর। দরজায় টোকা দিতে ভেতর থেকে এক পরিচিত কণ্ঠ। কে?
দরজা খুলতে আকাশের মা তিথিকে দেখে একটু অবাক, তারপরই মুখে হাসি ফুটে ওঠে। আরে মা, তিথি না? তিথি মাথা নেড়ে ভেতরে ঢোকে। ভেতরে ইরা বসেছিল, তিথিকে দেখেই দৌড়ে আসে। তিথি আপু, আপনি? তিথি হালকা হাসে, কিন্তু তার চোখে আজ অন্যরকম এক গম্ভীরতা। সবাই বসে ঘরের ভেতর, একটা শান্ত পরিবেশ। কিছুক্ষণ চুপ থাকার পর তিথি ধীরে ধীরে মাথা তোলে। খালা, বল মা। আমি আকাশকে ভালোবাসি। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে আসে। ইরা থমকে যায়। মা একটু চুপ করে তাকিয়ে থাকে। কিন্তু ও ও আমাকে মেনে নিচ্ছে না। আকাশের একটা অতীত আছে মা। কথাটা ধীরে বলা হয় যেন ভারী কোনো সত্য। তিথি একটু সামনে ঝুঁকে আসে। আমি সব জেনে ওকে চাই খালা। আমি ওর অতীতকে নয়, ওকে চাই। এই কথাটা শুনে আকাশের মা চুপ হয়ে যান। মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে, যেন তিনি বুঝে গেছেন এটা কোনো সাধারণ ভালোবাসা না। ইরাও পাশে দাঁড়িয়ে মৃদু হেসে ফেলে। আর সেই ঘরের অন্য পাশে কেউ একজন দাঁড়িয়ে ছিল। দরজার আড়ালে আকাশ, তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন সে সব শুনেছে, সব বুঝেছে, কিন্তু এখনো নিজেকে প্রকাশ করতে পারছে না। আর সেই নীরব মুহূর্তে একটাই সত্য স্পষ্ট হয়ে যায়, ভালোবাসা এখানে একতরফা নয়, শুধু স্বীকার করার সাহসটাই এখনো বাকি। রাতে চারপাশটা একদম শান্ত, বাড়ির ভেতরের আলোটা মৃদু জ্বলে আছে। আকাশ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত একটা দ্বিধা, বুকের ভেতর অস্থিরতা। মা ধীরে ধীরে তার ঘরে এসে দাঁড়ায়, নরম গলায় বলে, বাবা, তিথি মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে আকাশ। আমি জানি মা, কিন্তু আমার মনে এখনো নীলা আছে, আমি ওকে বলতে পারি না। নীলা তো আর নেই বাবা, কিন্তু ভালোবাসা মানে শুধু হারিয়ে যাওয়া মানুষকে আঁকড়ে ধরা না, জীবন আবার কাউকে নতুন করে জায়গা দেয়। তিথিকে তুই সুযোগ দে, হয়তো ওই হবে তোর শান্তি। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছে, মনের পুরনো কষ্ট আর নতুন একটা অনুভূতির টানা পড়েন। আকাশ ধীরে বলে, আমি কি সত্যি পারবো মা? আল্লাহ চাইলে সবই সম্ভব বাবা, তুই শুধু একবার চেষ্টা করে দেখ। কিছুদিন কেটে যায়, সময়ের সাথে সাথে ঝড়টা একটু একটু করে থেমে আসে। আকাশ আর তিথির জীবনেও আসে এক নতুন মোড়। আজ সেই দিন, তিথির বাড়ির সামনে সাজসজ্জা, চারপাশে মানুষের ভিড়, আর বাতাসে এক অদ্ভুত উত্তেজনা। তিথি লাল শাড়িতে দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু আর মুখে একরাশ অপেক্ষা। সে মনে মনে ভাবে, আজ আজ যদি আকাশ না আসে তাহলে হয়তো আমার সব শেষ। ঠিক তখনই দূর থেকে গাড়ির শব্দ আসে। আকাশ ধীরে ধীরে গাড়ি থেকে নামে, তার চোখ সরাসরি তিথির দিকে। আজ আর সেই পুরনো দ্বিধা নেই, আছে শুধু এক গভীর সিদ্ধান্ত। তিথির বাবা সামনে এসে দাঁড়ায় কঠিন মুখে। আমি অনেক কষ্ট করে এই বিয়েতে রাজি হয়েছি, কিন্তু মেয়েটা যেন কষ্ট না পায়। আমি কথা দিচ্ছি, আমি ওকে কষ্ট দেব না। আপনি এসেছেন মানে আমি আর একা না, তাই তো? আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আজ থেকে তুমি আর একা না তিথি। চারপাশে হালকা শোরগোল থেমে যায়, বাতাস যেন থমকে দাঁড়ায়। আর তিথির চোখে তখন শুধু একটাই অনুভূতি, অপেক্ষার শেষ আর এক নতুন শুরু। সমাপ্ত। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানে শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো, আর নেক্সটে কী ধরনের গল্প চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।